আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী কেমন আছেন আপনারা সবাই? আপনারা সবাই আশা করি ভালো আছেন। আমার কথা ক্লিয়ারলি আপনারা শুনতে পাচ্ছেন কিনা এবং আমাকে দেখতে পাচ্ছেন কিনা একটু কাইন্ডলি সবাই একটু জানাবেন। দ্রুত একটু আমাকে জানাবেন সবাই যে আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা এবং আমাকে দেখতে পাচ্ছেন কিনা একটু দ্রুত জানাবেন। এবং কেমন আছেন আপনারা এবং বাংলাদেশের কে কোন প্রান্ত থেকে দেখছেন? আমরা আজকে কিন্তু যে বি-ব্রেইনার সিনিয়র স্টাফ নার্স যে পরীক্ষা আপনাদের নিয়োগ পরীক্ষা আছে, এই নিয়োগ পরীক্ষার জন্য দুর্দান্ত আজকে একটু লাইভ ক্লাস নিব এবং অসংখ্য এমসিকিউ আজকে সলভ করব ইনশাআল্লাহ। আজকের এই ক্লাসের মধ্য দিয়ে আমি আজকে অনেকগুলো টপিক আজকে আপনাদের সামনে আবারও সমাধান করব ইনশাআল্লাহ এবং আজকে অনেক কিছু জানতে পারবেন, নতুন অনেক এক্সট্রা তথ্য জানতে পারবেন এবং আপনাদের প্রিপারেশনটাকে যেন আমরা গুছায় নিতে পারি সেই জন্যই কিন্তু আজকের এই ক্লাসগুলো। ওকে? আপনারা নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন এবং আমাকে দেখতে পাচ্ছেন। একটু কাইন্ডলি বলবেন কে কোন জেলা থেকে বলছেন এবং কোথা থেকে বলছেন? একটু বলবেন সবাই। সবাই একটু বলবেন আমাকে বাংলাদেশের কে কোন জেলা থেকে দেখছেন এবং আমাকে শুনতে পাচ্ছেন কিনা স্পষ্টভাবে। ওকে। আ একটু সবাই একটু কমেন্ট করে জানাবেন। ওকে? সবাই একটু কমেন্ট করে জানাবেন আমাকে। ওকে, ওকে, হ্যাঁ, এখন কমেন্ট দেখতে পাচ্ছি। ওকে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। নাইমা লাকি। থ্যাংক ইউ সো মাচ নাইমা লাকি। এবার হচ্ছে ইশরাত জাহান সৃষ্টি। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। বলছে আঞ্জুম আচ্ছা নেহা বলছো আমি ঢাকা থেকে। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা কে কোথা থেকে বলছেন এবং কোথা থেকে দেখছেন আমাকে একটু জাস্ট জানাবেন এবং আপনারা কাইন্ডলি একটু লাইভটা শেয়ার করে দিবেন। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে। আমি সিলেট থেকে দেখছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ নাইমা। আ আ আ ময়মনসিংহ থেকে দেখছেন একজন। ওকে, একটু কাইন্ডলি লাইভটা শেয়ার করে দিবেন। আমরা এখনই ক্লাসটা শুরু করব। ঠিক আছে? আমরা ক্লাসটা শুরু করব এখনই। ওকে, ঠিক আছে তাহলে আমরা ১ নাম্বার প্রশ্নটা শুরু করি। একটু ১ম প্রশ্নটাই শুরু করছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ সো মাচ। সাদিয়া নূর। ওকে, একজনের আরবি নাম। আরবি নামটা তো বুঝতে পারতেছি না যে কি নাম। ওকে, আসসালামু আলাইকুম। ওকে, ওয়ালাইকুম আসসালাম। সবাইকে একসাথে আমি জানিয়ে দিচ্ছি যারা সালাম দিয়েছেন সবাইকে ওয়ালাইকুম আসসালাম। তাহলে আমরা শুরু করছি ১ নাম্বার প্রশ্ন যে বাংলাদেশে কবে তাহলে ১ম কবে বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়? তাহলে বলা হয়েছে ৭ মার্চ ১৯৭১ সাল, ২৬ মার্চ ১৯৭১ সাল, এরপরে বলা হয়েছে ২ মার্চ ১৯৭১ এবং ১৭ই এপ্রিল ১৯৭১। আমরা জানি মুক্তিযুদ্ধের এবং আপনাদের যদি আমি ভুল না করে থাকি, আপনাদের যে সিনিয়র স্টাফ নার্সের যে পরীক্ষাটা রয়েছে, সেইখানে মুক্তিযুদ্ধ রিলেটেড একটা পরীক্ষার প্রশ্ন আসবে ইনশাল্লাহ। এখান থেকে আপনারা এই বেসিক ইনফরমেশনগুলো প্লাস আপনাদের যে সেক্টরগুলো রয়েছে, এগুলো ভালো করে পড়লে ইনশাল্লাহ কমন পাবেন। ওকে, তাহলে একটু ১ নাম্বার প্রশ্নটা একটু অ্যান্সার করার চেষ্টা করেন সবাই। সবাই একটু ১ নাম্বার প্রশ্নটা একটু অ্যান্সার করবেন। সবাই একটু ১ নাম্বার প্রশ্নটা অ্যান্সার করবেন, একটু আমাকে বলবেন যে ১ নাম্বার প্রশ্নটার উত্তর কি হবে? সবাই একটু ১ নাম্বার প্রশ্নটার উত্তর কি হবে? ওকে। আ ওকে, ঠিক আছে। তাহলে অনেকে অ্যান্সার করছেন, আমি একটু ব্যাখ্যার দিকে যাব। ঠিক আছে? তাহলে আমি একটু ব্যাখ্যার দিকে যাব। শোনেন, যদি বলা হয় যে বাংলাদেশের ১ম পতাকা উত্তোলন করা হয় কবে? তাই না? তাহলে ১ম পতাকা উত্তোলন করা হয় কবে? এইটা যদি পরীক্ষায় প্রশ্ন আসে, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু অ্যান্সার কি হবে সেটা আপনারা সবাই জানেন। আচ্ছা, সবাই জানেন যে বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয় ২রা মার্চ ১৯০০ কত বলেন তো? ১৯৭১ সালে। তাহলে ২রা মার্চ ১৯৭১ সালে বাংলাদেশের ১ম পতাকা উত্তোলন করা হয়ে থাকে। তাহলে ১ম পতাকা উত্তোলন করা হয় ২রা মার্চ ১৯৭১। এরপরে ৩ মার্চ, কত মার্চ? ৩ মার্চ ১৯৭১ সালে তৎকালীন সময়ে জাতীয় পতাকার সঙ্গে জাতীয় সংগীত মানে জাতীয় সঙ্গীতের সঙ্গে জাতীয় সঙ্গীতের জাতীয় সঙ্গীত গাওয়া হয় পল্টন ময়দানে। ওই জাতীয় সঙ্গীতের সঙ্গে জাতীয় পতাকা তাহলে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। ঠিক আছে? তাহলে ৩ মার্চ তাহলে পল্টন ময়দানে এই কাজটা করা হয়। একটু কাইন্ডলি লাইভটা সবাই শেয়ার করে দিবেন। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা সবাই একটু লাইভটা কি করবেন বলেন তো? শেয়ার করে দেবেন সবাই। সবাই একটু সবার জায়গা থেকে এই কাজটা করবেন। আচ্ছা, আমি আমার জায়গা থেকে আমার পরিচিত যেগুলো গ্রুপ আছে এবং যেগুলো আমার যারা বন্ধু-বান্ধব রয়েছে তাদের সবার কাছে আমি
লাইভটা শেয়ার করছি এবং সবাই সবার টাইমলাইনে শেয়ার করলে ইনশাল্লাহ আপনাদের যে পিডিএফ আছে সেই পিডিএফ আমরা আপনাদেরকে প্রদান করবো। পিডিএফ দেওয়া হবে না? আচ্ছা, এই যে স্লাইডটা রয়েছে এই স্লাইডটার পুরো পিডিএফ পেয়ে যাবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ। ওকে, তাহলে আপনি আপনার জায়গা থেকে একটু কাইন্ডলি শেয়ার করে ফেলেন। তাহলে শেয়ার করলে কিন্তু আমরা কি দেবো বলুন তো, পুরো পিডিএফটা আপনাদের কাছে পাঠিয়ে দেবো। যারা যারা শেয়ার করছেন একটু দ্রুত শেয়ার করে নেন, তাহলে আমরা 1 মিনিটে একটু ক্লাসটা শুরু করে ফেলবো। ওকে, আচ্ছা এখন দেখেন এই যে তাহলে আমি তাহলে বললাম 2রা মার্চ এবং 3 মার্চ। এরপরে যদি বলা হয় যে 23 মার্চ, কত মার্চ? 23 মার্চ। আমরা জানি ওই সময়ে 7 মার্চ একটা ঘটনা ঘটেছিল, ওইটা 7ই মার্চের ভাষণ। এই 7ই মার্চের ভাষণ তৎকালীন সময়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি ভাষণ দিয়েছিলেন, এবং যেটা ওই সময়ের জন্য এবং বর্তমান সময় যেটা বলেন না কেন গুরুত্বপূর্ণ ছিল বা ওইটা বলা হয়ে থাকে। এখন ওনার নির্দেশে পরবর্তীতে 3রা মার্চ, এই 3রা মার্চ কিন্তু তখন সারা বাংলাদেশে, বাংলাদেশ তো ছিল না তখন, সারা পূর্ব পাকিস্তানে আর কি, সেই পূর্ব পাকিস্তানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন করা হয়। যদি পরীক্ষায় প্রশ্ন আসে পতাকা দিবস কবে, পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে পতাকা দিবস কবে, তাহলে অ্যান্সার হবে কিন্তু 2রা মার্চ। ঠিক আছে? আর যদি বলা হয় পতাকা উত্তোলন দিবস, তাহলে পতাকা উত্তোলন দিবস কবে, তাহলে উত্তোলন দিবস, তাহলে উত্তোলন দিবস কবে সেটা যদি বলা হয় তাহলে হবে 23 মার্চ 1900 কত সাল বলেন তো? 1900, সরি 23 মার্চ যদি দিবস, তাহলে 23 মার্চ হবে। তাহলে 23 মার্চ হবে। বুঝতে পারছেন আমার কথাটা? তাহলে কি হবে বলেন তো? 23 মার্চ। তাহলে এখন প্রশ্নটা হচ্ছে, তাহলে দুইটা কথা বললাম, দুইটা কথা মনে থাকবেন। একটা হচ্ছে পতাকা দিবস 2রা মার্চ, আর পতাকা উত্তোলন দিবস 23 মার্চ। আচ্ছা, এই যে পতাকা রয়েছে, এই পতাকা যদি বলা হয় যে, যদি আমি বলি জাতীয় আমাদের যে পতাকা রয়েছে, এই প্রথম পতাকা যেটা রয়েছে মানচিত্র খচিত পতাকা, এই মানচিত্র খচিত পতাকা ডিজাইনার বা মানচিত্র খচিত পতাকা ডিজাইনার ছিলেন কুমিল্লার শিব নারায়ণ দাস। পরীক্ষায় প্রশ্ন আসে যে মানচিত্র খচিত পতাকার ডিজাইনার কে, তাহলে মানচিত্র খচিত, তাহলে খচিত পতাকার ডিজাইনার, তাহলে পতাকার ডিজাইনার হচ্ছে কুমিল্লার শিব নারায়ণ দাস। আর যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে বর্তমান পতাকার ডিজাইনার কে, তার নাম কামরুল হাসান। বুঝতে পারছেন? চারটা কথা বললাম। তাহলে পতাকা দিবস কবে? 2রা মার্চ। যদি বলা পতাকা উত্তোলন দিবস কবে, তাহলে 23 মার্চ। যদি বলা হয় মানচিত্র খচিত পতাকার ডিজাইনার কে, কুমিল্লার শিব নারায়ণ দাস। আর যদি বলা হয় শুধুমাত্র পতাকার বর্তমান পতাকার ডিজাইনার কে, পটুয়া কামরুল হাসান। আশা করি আমার কথাটা বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম স্যার মেহেদি, থ্যাংক ইউ সো মাচ মেহেদি। এবার দেখেন, এবার বলছে কি বাংলাদেশের বীর প্রতীক খেতাবপ্রাপ্ত নারীর সংখ্যা কয়জন? সবাই একটু অ্যান্সার করতে হবে এইটা। তাহলে বাংলাদেশের বীর প্রতীক খেতাবপ্রাপ্ত নারীর সংখ্যা, ভাইয়া আমি আপনাদেরকে একটা প্রশ্ন প্রথমে সময়ে বলেছিলাম যে যদি পরীক্ষায় প্রশ্ন আসে তাহলে মুক্তিযুদ্ধ থেকে ইনশাল্লাহ একটা পরীক্ষা প্রশ্ন কমন পাবেন ইনশাল্লাহ। তাহলে বললাম জাতীয় বীর প্রতীক, আপনারা সবাই জানেন বীর শ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম, তাই না? এরকম আছে না? তাহলে বীর প্রতীক খেতাবপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা মোট হচ্ছে 2 জন। কতজন? 2 জন। আমরা একজনের নাম জানি সেতারা বেগম। তার নাম কি? সেতারা, ডক্টর সেতারা বেগম। সেতারা বেগম, আচ্ছা সেতারা বেগম। আরেকজনের নাম যদি বলা হয় তারামন বিবি। নাম কি? তারামন, তারামন বিবি। তাহলে ক্যাপ্টেন সেতারা বেগম এবং হচ্ছে কি তারামন বিবি। ক্লিয়ার সবাই? তাহলে এখন প্রশ্ন হচ্ছে এই দুইটার অ্যান্সার করতে হবে আপনাদের সবাইকে। সবাইকে একটু দ্রুত একটু অ্যান্সার করে ফেলেন। সবাই 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 একটু দ্রুত একটু অ্যান্সার করে ফেলবেন কিন্তু। কি বললাম বলুন তো? দ্রুত একটু অ্যান্সার করে ফেলবেন। তাহলে 2 জনের কথা বললাম, একজন হচ্ছে সেতারা বেগম, একজন তারামন বিবি। তাহলে যদি বলা হয় বাংলাদেশের বীর প্রতীক, নারী বীর প্রতীক, তাহলে বীর প্রতীক খেতাবপ্রাপ্ত নারী সংখ্যা,
তাহলে নারীর সংখ্যা হবে কয়জন? 2 জন হবে। কতজন হবে? 2 জন হবে। বুঝতে পারছেন? আচ্ছা, আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, একজন হচ্ছে 4 নাম্বার সেক্টরে যুদ্ধ করেন, আর একজন যিনি যুদ্ধ করেন তিনি 11 নাম্বার সেক্টরে যুদ্ধ করেন। তাহলে বললাম 2 জন ব্যক্তির কথা। একজনের নাম বললাম হচ্ছে কি? তাহলে দেখেন, ডক্টর সেতারা বেগম ইনি 4 নাম্বার সেক্টর, আমরা 4 নাম্বার সেক্টরে জানি, 4 নাম্বার সেক্টরে ইনি এই যুদ্ধটা করেন। আচ্ছা, আর যদি বলা হয় তারামন বিবি, এই তারামন বিবি 11 নম্বর সেক্টরে যুদ্ধ করেন। কত নাম্বার সেক্টরে? 11 নম্বর সেক্টরে। তাহলে ইনশাল্লাহ এই দুইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ইনশাল্লাহ এখান থেকে একটা প্রশ্ন কমন পাবেন। যদি বলা হয় সেক্টর নিয়ে যদি আমি আবার বিস্তারিত আপনাদেরকে অন্য সময় পড়াবো ইনশাল্লাহ, তাও কিছু জিনিস বলি। এখানে যদি বলা হয় যে 4 নাম্বার সেক্টরটা বাংলাদেশের কোন অঞ্চলের মধ্যে পড়ছে, একটু লক্ষ্য করেন। সেটা হচ্ছে যে আমরা ম্যাপ যদি ধরি, ম্যাপ ধরে খুব ইজিলি বুঝতে পারবো যে আসলে সেক্টরটা কোন দিকে দিয়ে গঠিত হয়েছে, দেখেন, তাই না? আচ্ছা, এখন দেখেন এই যে বাংলাদেশের 1 নাম্বার সেক্টর এইটা, 2 নাম্বার সেক্টর হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত, যেটা হচ্ছে সরি 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 এখান থেকে এইটা। আচ্ছা, এইটা হচ্ছে 1 নাম্বার সেক্টর, এর পাশে এইটা হচ্ছে 2 নাম্বার সেক্টর, এইখানে আছে 3 নাম্বার সেক্টর, এইখানে আছে 4 নাম্বার সেক্টর, আর এইখানে হচ্ছে 5 নাম্বার সেক্টর। মানে এই নিচ থেকে উপরের দিকে শুরু করলে 5, আবার 6 নাম্বার এখান থেকে নিচ পর্যন্ত। তাহলে এখানে 6, এখানে 7, এখানে 8, এখানে 9, শেষ হয়ে গেছে। এবার 10 নাম্বার সেক্টর হচ্ছে নৌ সেক্টর, আর 11 নাম্বার সেক্টরটা হচ্ছে এখানে। তার মানে 11 নাম্বার সেক্টর হচ্ছে, আমরা কোনটা জানি বলেন তো? ময়মনসিংহ। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া, তাহলে 1 নাম্বার সেক্টরটা আসলে কোনটার মধ্যে পড়ে ভাইয়া? 1 নাম্বার সেক্টরটা আসলে চট্টগ্রাম। নাম কি বলেন তো? চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামের যে অঞ্চলগুলো রয়েছে সেগুলো। মেজর জিয়াউর রহমান বর্তমান সময়ে খুবই আলোচিত টপিক, বা বর্তমান সময়ে পরীক্ষায় সবচেয়ে বেশি আসে, এবং রিসেন্ট পরীক্ষাগুলোতে জিয়াউর রহমান খালেদা জিয়া সম্পর্কে পরীক্ষা প্রশ্ন আসছে, এবং এগুলো থেকে আসার সম্ভাবনা 99%। আপনি যে পরীক্ষাগুলোতে দেন না কেন, তার মানে জিয়াউর রহমানের নেতৃত্বাধীন বা সেক্টর কমান্ডার হিসেবে জিয়াউর রহমান ছিলেন 1 নম্বর সেক্টরে, চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামে। ওকে, এবং 2 নম্বর সেক্টরে আমরা জানি ঢাকা, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া এই অংশটা, তাই না? আচ্ছা, এরপরে রয়েছে 3 নম্বর সেক্টরের দিকে। 3 নম্বর সেক্টরে আমরা জানি কিশোরগঞ্জ, হবিগঞ্জ এই অংশগুলোর মধ্যে পড়ে থাকে, তাই না? এরপর 4 নম্বর সেক্টর রয়েছে সিলেটের দক্ষিণ অঞ্চল একটা, আর এই 5 নম্বর সেক্টর হচ্ছে সিলেটের উত্তর অঞ্চল একটা। তার মানে 4 নম্বর সেক্টরের মধ্যে আমরা একজনের নাম পাইলাম, তার নাম হচ্ছে কি? ডক্টর সেতারা বেগম। আর 11 নম্বর সেক্টরে যদি কথা বলি, সেই 11 নম্বর সেক্টরটা হচ্ছে, আমরা সবাই জানি টাঙ্গাইল এবং ময়মনসিংহ, নাম নিশ্চয়ই শুনেছেন, টাঙ্গাইল জেলা। এই টাঙ্গাইল ও ময়মনসিংহ জেলা যে অঞ্চলটা আছে, এই অংশটা জুড়েই হইতেছে আমাদের হচ্ছে কত নম্বর সেক্টর? 11 নম্বর সেক্টর। এই জন্য 11 নম্বর সেক্টরে আমরা সবাই জানি তারামন বিবি এই 11 নম্বর সেক্টরের দায়িত্ব পালন করেছেন। প্রশ্ন আসতে পারে যে ভাইয়া, এখানে তো আমরা 3 জন নারীর নাম পাই, খুবই কনফিউজিং প্রশ্ন, খুবই কনফিউশন হইতে পারে যে ভাই আসলে আলটিমেটলি আমরা তো 3 জন নারীর নাম পেয়ে থাকি। কয়জন? 3 জন। কিন্তু এখানে খাসিয়া পল্লীর একজন ছিল, তিনি হচ্ছেন তার নাম হচ্ছে কাকন বিবি। কাকন বিবি কি আসলে আলটিমেটলি এই বীর প্রতীকের মধ্যে পড়ছে কিনা? না, কাকন বিবি বীর প্রতীকের মধ্যে পড়ে নেই, দ্যাটস ওয়াই এনারা হচ্ছে 2 জনের মধ্যে পড়ছে। আশা করি আপনি আমার প্রশ্নটা বুঝতে পেরেছেন। এবার যদি আমরা নেক্সট কোশ্চেনে যাই, তো 3 নাম্বার কোশ্চেন, বাংলা ভাষাকে দেশের দ্বিতীয় ভাষার মর্যাদা দিয়েছেন কোন দেশ? 1 নেপাল, 2 ভুটান, 3 ভারত এবং 4 সিয়েরা লিওন। আমি গত কোনো একটা ক্লাসে এটা সলভ করে দিয়েছিলাম আপনাদেরকে, তাই না? ওকে, একটু সবাইকে একটু দ্রুত বলতে হবে যে এইটার অ্যান্সার কি হবে। ওকে, সবাইকে একটু বলতে হবে বাংলা ভাষাকে দেশের দ্বিতীয় ভাষার মর্যাদা দিয়েছে কোন দেশ? ওকে, তাহলে আমাকে একটু সবাই বলেন যে বাংলা ভাষাকে দেশের দ্বিতীয় ভাষার মর্যাদা দিয়েছেন কোন দেশ? তাহলে আমরা সবাই জানি যে
আফ্রিকার একটা দেশ রয়েছে, আফ্রিকার পশ্চিম আফ্রিকার বেসিক্যালি আফ্রিকার মধ্যে অনেকগুলো ভাগ আছে, উত্তর আফ্রিকা, পশ্চিম আফ্রিকা। এই আফ্রিকার মধ্যে পশ্চিম আফ্রিকার দেশগুলো হচ্ছে সেনেগাল, গাম্বিয়া, গিনি বিসাও, গিনি, সিয়েরা লিওন, লাইবেরিয়া, আইভরি কোস্ট, ঘানা, টোগো, বেনিন, নাইজার, মালি, মৌরিতানিয়া, এরকম নানা দেশ আছে। এই নানা দেশগুলোর মধ্যে আফ্রিকার একটা অন্যতম দেশ, তার নাম হচ্ছে সিয়েরা লিওন। এই সিয়েরা লিওন এই আফ্রিকার মধ্যে যদি আমি বলি, তার নাম হচ্ছে সিয়েরা লিওন। এনারা 2002 সালের দিকে, তখন তৎকালীন সময়ে আমাদের সেনাবাহিনীর যারা সদস্য রয়েছেন তারা কি করেছেন, তারা এই আফ্রিকার দেশগুলোতে তারা বিভিন্ন অভিযান পরিচালনা করেন, তাদের বিভিন্ন মিশন থাকে। এই মিশনগুলোতে এই মিশনগুলোতে তখন তারা কি করেন, তখন এইখান থেকে তাদের এইখানের মধ্যে বেশি করে সিয়েরা লিওনেতে গৃহযুদ্ধ চলছিল ওই সময়গুলোতে, ব্যাপক আকারে গৃহযুদ্ধ চলছিল। মানে নিজেদের মধ্যে, ধরেন বাংলাদেশের গৃহযুদ্ধ যদি হয় কোনো সময়, দেখবেন তাদের মধ্যে রাজনৈতিক মতাদর্শের কারণে অথবা ধর্মীয় কোনো কারণে গৃহযুদ্ধ হইতে পারে। তো ওইটার সম্ভাবনা এখন নাই, কিন্তু আগে একটু ছিল। তো ওই ক্ষেত্রে আমি বলতে পারি যে এই সিয়েরা লিওনের মধ্যে মানুষের মধ্যে জাতিগত বিভেদ, দ্বন্দ্ব, সংঘাত এই অঞ্চলটা বেশি বেশি করে ছিল। এই সিয়েরা লিওনে তখন তৎকালীন সময় আমাদের দেশের যারা যারা সেনাবাহিনীর সদস্য রয়েছেন তারা বিভিন্ন মিশনে যাইতেন। এই মিশনে যাওয়ার কারণে তাদেরকে উদ্বুদ্ধ করেন এবং তাদের মধ্যে পরিস্থিতি খুবই স্বাভাবিক করেন। এই জন্য সিয়েরা লিওনে তৎকালীন সময়ে তাদের ভাষা যেটা রয়েছেন তার পাশাপাশি বাংলা ভাষাটাকে দ্বিতীয় মাতৃভাষা হিসেবে স্বীকৃতি প্রদান করেছেন, তাহলে দ্বিতীয় ভাষার মর্যাদা দিয়েছেন। তাহলে এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এটা পরীক্ষায় এসে থাকে। ওকে, সবাই নিশ্চয়ই বুঝতে পারছেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। অনেকে বলছেন শেয়ার করেছি। ওকে, এর পরবর্তীতে আমরা যদি 4 নাম্বার কোশ্চেনটাতে যাই, খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। বলছে বাংলাদেশ নার্সিং কাউন্সিলের বর্তমান নাম কি? যদি কেউ এখানে নার্সিং এর পরীক্ষা, যেহেতু এটা আমাদের টপিকটা কি, আমাদের এটার ক্লাসের উদ্দেশ্যটা কি, ক্লাসটাই হইতেছে যে যারা নার্স রয়েছেন, সেই নার্স যাদের সিনিয়র স্টাফ নার্স যাদের রয়েছেন তাদের পরীক্ষা। তো নার্সিং এর এখানে বর্তমান নামটা যেটা আছে সেটা কিন্তু পরীক্ষা আসবে। বুঝতে পারছেন আমার কথা? তাহলে এখানে বলছে নার্সিং কাউন্সিল 1 নাম্বার নাম বলছে, 2 নাম্বার বলছে বাংলাদেশ নার্সিং এবং মিডওয়াইফারি কাউন্সিল, বাংলাদেশ সেবা পরিদপ্তর, বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। সবাইকে একটু বলতে হবে আলটিমেটলি এইটার আসলে অ্যান্সার কি হবে। ওকে, সবাইকে একটু বলতে হবে। তাহলে বাংলাদেশ নার্সিং কাউন্সিলের বর্তমান নাম কি? তাহলে বর্তমান নাম কি এটা সবাই একটু বলবেন, সবাই দ্রুত দ্রুত একটু বলে ফেলেন। ওকে, আগের নাম কিন্তু বাংলাদেশ নার্সিং কাউন্সিল কিন্তু, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো সাবাস, থ্যাংক ইউ, একজন অ্যান্সার করেছেন। আচ্ছা, এখন তাহলে দেখেন এইখানে আমি যদি বলি এই নার্সিং কাউন্সিল সম্পর্কে যদি বলি আপনাদেরকে, এটা কি বলছেন যে আগের নাম ছিল হচ্ছে বাংলাদেশ নার্সিং কাউন্সিলের বর্তমান এখন নাম হইতেছে যে কি, বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিল। জাস্ট একটা নাম চেঞ্জ হয়েছে, ভালো করে দেখেন এখানে কাউন্সিলর বা কাউন্সিল যেটা কথা বলুক না কেন, কাউন্সিলর, তাহলে এই কাউন্সিল এখানেও কিন্তু আছে, তাই না? আচ্ছা, আগে ছিল নার্সিং, এখন জাস্ট একটা ওয়ার্ড যুক্ত হয়েছে, সেটা হচ্ছে মিডওয়েফারি। আপনারা জানেন সবাই যে মিডওয়েফারি আপনাদের নার্সিং আছে। তাহলে এই বলছে বাংলাদেশ নার্সিং মিডওয়েফারি। ওকে, এখন প্রশ্ন হচ্ছে এইটা না, প্রশ্ন হচ্ছে এইটা যে এটা কত সাল থেকে অনুষ্ঠিত হয়। তাহলে 2016 সাল থেকে। তাহলে কত সাল থেকে? 2016 সাল থেকে। ওকে, বাহ, অনেকে দেখি আনসার করতে পারতেছেন। ওকে, তাহলে এখন আমরা কি বললাম, 2016 সাল থেকে এইটা কার্যক্রম শুরু হয়েছে, তাহলে কার্যকর হয়েছে। তাহলে ইনশাল্লাহ আপনারা এটা পারবেন ইনশাল্লাহ সবাই। ওকে, তাহলে বাংলাদেশ নার্সিং এবং মিডওয়াইফারি কাউন্সিল এটা কত সাল থেকে হয়েছে? 2016 সাল থেকে হয়েছে। ওকে, সবাই নিশ্চয়ই বুঝতে পারছেন। তাহলে এইটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। এর পরবর্তীতে যদি আমরা গুরুত্বপূর্ণ 5 নম্বরে এমসিকিউতে যাই, বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসাবে সর্বপ্রথম কোন দেশ স্বীকৃতি দেয়? খুবই গুরুত্বপূর্ণ, একটু আপনাদেরকে এটা অ্যান্সার করতে হবে। তাহলে বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসাবে সর্বপ্রথম কোন দেশ স্বীকৃতি দেয়? অনেকে আমার কাছে মেসেজ মেসেজ করেছেন যে ভাইয়া, বা আমার কাছে জানতে চেয়েছেন, অনেক অনেক শিক্ষার্থী প্রায় 200-300 স্টুডেন্ট আমাকে মেসেজ দিয়েছেন যে এইভাবে যে ভাইয়া
আমাদের মিডওয়াইফারি যে আমরা যারা মানে সরি নার্স যারা পরীক্ষা দেব, নার্সের যারা পরীক্ষা দেব, সিনিয়র স্টাফ নার্সে, আমাদের আসলে আলটিমেটলি প্রশ্নগুলো কোথা থেকে হয় বা প্রশ্নগুলো কোথা থেকে আমরা কমন পাইতে পারি, কি টপিকগুলো পড়তে পারি, বুঝতে পারছেন? অনেকের মধ্যেই কমন জিজ্ঞাসাগুলো আছে যে আসলে আমরা কোন বিষয়গুলো ভালো করবো বা সাধারণ জ্ঞানের ক্ষেত্রে পড়তে গেলে। আপনি সাধারণ জ্ঞান পড়েন আর যে বিষয়টাই পড়েন, একটা বিষয় মাথায় রাখবেন, সেটা হচ্ছে আপনি বিসিএস এর কোশ্চেনগুলো একটু ভালো করে পড়বেন। আমার কথা কি বুঝতে পারছেন? বিসিএস এর প্রিলিমিনারি যে প্রশ্নটা আছে, এই প্রিলিমিনারি প্রশ্নগুলো ধরেন 10 থেকে ৪৯তম বিসিএস পর্যন্ত যেটা আছে, আপনি যদি এতগুলো না পড়তে পারেন, ধরেন 30 থেকে পড়েন, 30 থেকে 49তম বিসিএস পর্যন্ত যা আছে, এইটা পর্যন্ত আপনি যদি পড়তে পারেন, তাও ইনশাআল্লাহ ভালো কিছু একটা করতে পারবেন আশা করি। বুঝতে পারছেন আমার কথা? এখান থেকে পড়লেও আপনার 90% এর মধ্যে, আমি যদি বলি যে 100% এর মধ্যে আপনার এটলিস্ট 30% থেকে 40% কভার হবে এইখান থেকে পড়লে। আর একটা কাজ করবেন, সেটা হচ্ছে টপিক ধরে ধরে পড়াশোনা করার চেষ্টা করবেন। টপিক ধরে ধরে যখন যেটা পড়বেন, ইনশাল্লাহ ওইটা ভালো করবেন। ওকে, আচ্ছা, তাহলে দেখেন, বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে সর্বপ্রথম স্বীকৃতি দেয় কোন দেশ? ভারত। এইটা নিয়ে দুইটা সবার মধ্যে একটা কনফিউশন আছে, ভাই ভারত নাকি ভুটান, অ্যান্সার কোনটা হবে, নাকি চীন নাকি নেপাল? তাহলে এটার মধ্যে অ্যান্সার কনফিউশন আছে, তাই না? তাহলে অ্যান্সার করতে হবে সবাইকে, সবাই একটু দ্রুত অ্যান্সার করেন, সবাই একটু দ্রুত অ্যান্সার করেন যে আসলে কোনটা আমাদেরকে আগে স্বীকৃতি প্রদান করে। তাহলে সবাই বলেন, তাহলে আমাদেরকে কোনটা আগে স্বীকৃতি প্রদান করে? সবাই একটু বলবেন, সবাই দ্রুত দ্রুত বলবেন। ওকে, তাহলে একটু সবাই বলবেন। আচ্ছা, অনেকে বলেছেন এইটা, আমি একটু ব্যাখ্যা বিশ্লেষণে যাই। বাংলাদেশকে সর্বপ্রথম স্বীকৃতি প্রদান করে, তাহলে বাংলাদেশকে সর্বপ্রথম, তাহলে বাংলাদেশকে সর্বপ্রথম প্রথম স্বীকৃতি স্বীকৃতি প্রদান করে, স্বীকৃতি প্রদান করে কে বলেন তো? ভুটান। তাহলে বাংলাদেশকে সর্বপ্রথম স্বীকৃতি প্রদান করে কে? ভুটান। এইটা কত তারিখে স্বীকৃতি প্রদান করে? 6 ডিসেম্বর 1971 সালে এই স্বীকৃতি প্রদান করে। ঠিক ওই দিনেই আবার দুপুরবেলা, বিকালের দিকে আর কি বেসিক্যালি, তখন 6 ডিসেম্বর 1971 সালেও তখন আবার ভারত এই স্বীকৃতি প্রদান করে। এটা নিয়ে অনেক সময় মারামারি কামড়াকামড়ি হয়েছে আসলে আমাদের পরীক্ষার প্রশ্নগুলোতে, অ্যান্সার ভারত দিব নাকি ভুটান দিব। তারপরে সর্বশেষ আমরা জানতে পারি যে অ্যান্সার হবে হচ্ছে ভুটান। কারণ প্রথমে স্বীকৃতি প্রদান কে করেছে? প্রথমে স্বীকৃতি প্রদান করেছে কে? ভুটান স্বীকৃতি প্রদান করেছে। অনেকে ভারত বলছেন, কেন ভাই ভারত হবে না? তাহলে স্বীকৃতি প্রদান করেছেন কে? স্বীকৃতি প্রদান করেছেন ভুটান, বুঝতে পারছেন? তাহলে স্বীকৃতি প্রদান করেছেন কে? ভুটান। আর দ্বিতীয় স্বীকৃতি প্রদান করেছেন, তার নাম হচ্ছে ভারত। যদি পরীক্ষায় প্রশ্ন আসে, আরো একটা পরীক্ষা যদি প্রশ্ন আসে যে প্রথম আরব দেশ, কারণ এখন একটা টপিক নিয়ে খুবই গুরুত্বপূর্ণ যে ইরান ইরাকের মধ্যে নিয়ে গুরুত্বপূর্ণ, তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে প্রথম আরব দেশ, প্রথম আরব দেশ, তাহলে প্রথম আরব দেশ কোন দেশ আমাদেরকে এই স্বীকৃতি প্রদান করে? তাহলে কোন দেশটা, আরব দেশটা আমাদেরকে স্বীকৃতি প্রদান করে? সবাই একটু অ্যান্সার করবেন, বলেন তো কোন দেশ হবে? সবাই একটু বলবেন, তাহলে কোন দেশ হবে? প্রথম আরব দেশ কোন দেশ আমাদেরকে এই স্বীকৃতি প্রদান করে? তাহলে আরবের মধ্যে আমরা পাই ইরাক। কোন দেশ? ইরাক। ইরান কিন্তু কোনো আরব দেশ না। ইরান, ইরান কিন্তু কোনো আরব দেশ না। ইরান হচ্ছে অনারব মুসলিম দেশ। তাহলে কি ইরান কি? অনারব মুসলিম দেশ, বুঝতে পারছেন? তাহলে অনারব মুসলিম দেশকে ইরান, বুঝতে পারছেন আমার কথা? তাহলে অনারব মুসলিম দেশ হচ্ছে ইরান। আচ্ছা, যদি পরীক্ষার প্রশ্ন আসে যে প্রথম আরব দেশ স্বীকৃতি প্রদান করলো, তার নাম হচ্ছে ইরাকে সরি। আর যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে প্রথম মুসলিম কান্ট্রি কোনটা স্বীকৃতি প্রদান করে, তাহলে তাহলে মুসলিম দেশ, যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে মুসলিম দেশ কোনটা স্বীকৃতি প্রদান করে, তাহলে সেটা হচ্ছে সেনেগাল। নাম কি? সেনেগাল। তাহলে সেনেগাল সর্বপ্রথম তাহলে আমাদের মুসলিম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদান করে। যদি পরীক্ষায় আরো আসে যেটা কত তারিখে স্বীকৃতি প্রদান করে, তাহলে 1 ফেব্রুয়ারি 1900 কত সাল? 1972 সাল। তাহলে 1 ফেব্রুয়ারি 1972 সালে এই স্বীকৃতি প্রদান করে। তার মানে আপনি এখান থেকে যে প্রশ্নটা আসুক না কেন, সেটাই আপনাদেরকে বুঝতে হবে। ওকে, আচ্ছা, এখন দেখেন, তাহলে প্রথম যদি পরীক্ষার প্রশ্ন আসে যে প্রথম স্বীকৃতি প্রদান করেন কে, তাহলে প্রথম স্বীকৃতি প্রদান করেন হচ্ছে ভুটান। প্রথমে তারা তার যোগে, মানে যেটাকে বলা হয় ওয়্যারলেস বা তার যোগে, সেই তার যোগে তারা সর্বপ্রথম ভুটান দেশ হিসেবে প্রথম তার যোগে এই স্বীকৃতি প্রদান করেন। ওকে, সবাইকে মনে জানি থাকে এই জিনিসটা। ওকে, সবাই একটু মাথার মধ্যে রাখেন।
আর দ্বিতীয় স্বীকৃতি প্রদান করে, দ্বিতীয় বলতে একই দিনে করছে কিন্তু তারা হচ্ছে তাহলে দ্বিতীয় হিসেবে সেটা ভারত। আচ্ছা, এর পাশাপাশি চীন, এর পাশাপাশি নেপাল, এইটা তো পরে করেছে। আচ্ছা, চীন কিন্তু আমাদের কিন্তু বন্ধু রাষ্ট্র হিসাবে ছিল না, কিন্তু আপনারা সবাই জানেন চীন আমাদের বন্ধু রাষ্ট্র হিসেবে ওই সময় ছিল না, বুঝতে পারছেন? আমেরিকা আমাদের বন্ধু রাষ্ট্র হিসেবে ছিল না, চীন হচ্ছে পাকিস্তানকে সহায়তা করেছে, আমেরিকা পাকিস্তানকে সহায়তা করেছে। এর পাশাপাশিও এর পাশাপাশি আমাদেরকে সবচেয়ে বেশি সহায়তা করেছে সোভিয়েত ইউনিয়ন যে রাষ্ট্রটা আছে, এই রাষ্ট্রটা আমাদেরকে ব্যাপক সহায়তা প্রদান করেছে। একটু তাহলে আপনাদেরকে আনসার যদি করতে বলি তাহলে নেক্সট আনসারটা করতে বলবো, কোন নদ নদী ময়মনসিংহ শহরের পাশ দিয়ে প্রবাহিত হয়েছে? নদ নদী বাংলাদেশের এমন একটি টপিক, যদি বলি সাধারণ জ্ঞানে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, এবং এই টপিকটা থেকে 100% ইনশাল্লাহ একটা যে কোনো পরীক্ষার প্রশ্ন আসে, বুঝতে পারছেন আমার কথা? তাহলে সবাইকে একটু অ্যান্সার করতে হবে, বাংলাদেশের কোন নদ নদী ময়মনসিংহ জেলার পাশ দিয়ে প্রবাহিত হয়েছে? তাহলে ময়মনসিংহ জেলার পাশ দিয়ে প্রবাহিত হয়েছে ভাই। ওকে, সবাই একটু দ্রুত একটা অ্যান্সার করুন, বাংলাদেশের কোন নদ নদী ময়মনসিংহ জেলার পাশ দিয়ে প্রবাহিত হয়েছে? পুরাতন ব্রহ্মপুত্র, সুরমা এবং তিস্তা এবং হচ্ছে যমুনা। আপনি যদি আমার নদ নদীর একটা ক্লাস করে থাকেন, ইনশাল্লাহ আপনি যে কোনো চাকরি পরীক্ষায় বলেন, যে কোনো পরীক্ষায় প্রতিযোগিতামূলক পরীক্ষা বলেন, ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনি একবার নিশ্চিত কমন পাবেন, বুঝতে পারছেন? এটা নিয়ে আপনার টেনশন করতে হবে না। তাহলে দেখেন আমি একটু ব্যাখ্যা বিশ্লেষণ করি অল্প একটু, হ্যাঁ অল্প একটু ব্যাখ্যা বিশ্লেষণ করি। যদি আমরা লক্ষ্য করি যে একটু দেখেন যে কি বললাম, এইখান থেকে ধরেন এইটা বাংলাদেশের একটা ম্যাপ হয়ে গেল, তাই না? ওকে, আচ্ছা, এই ম্যাপটা ধরেন, এই ম্যাপটার মধ্যে যদি আমরা লক্ষ্য করি, ওকে দেখেন একটু লক্ষ্য করেন, সেটা হইতেছে এই পাশ থেকে সবার প্রথমে একটা যে দেশ আছে, এইখান থেকে একটা নদী আসে, আমাদের এদিক থেকে একটা নদী আসে, এই নদীর উৎপত্তি হয় হচ্ছে এইখানে। এইখানে যে চীনের যে চীনের নাম শুনেছেন, চীন, চীনের যে তিব্বত নামে একটা প্রদেশ আছে, তিব্বত, নিষিদ্ধ দেশ নিষিদ্ধ নগরী, সেটার নাম তিব্বত। তিব্বতের কৈলাস শৃঙ্গের মানস সরোবর হ্রদ থেকে এই নদীর উৎপত্তি ঘটে, এখান থেকে প্রবাহিত হয়ে এই পাশ দিয়ে প্রবেশ করে। এই নদীটার নাম হচ্ছে ব্রহ্মপুত্র। এই ব্রহ্মপুত্র এই নদটা যদি আমি বলি, এই নদ বাংলাদেশে প্রবেশ করলো, বাংলাদেশে প্রবেশ করার কারণে এই বাংলাদেশে যখন প্রবেশ করলো, এইটা কুড়িগ্রাম জেলা দিয়ে প্রবেশ করে। কোন জেলা? কুড়িগ্রাম জেলা দিয়ে প্রবেশ করে। কুড়িগ্রাম জেলা দিয়ে, কুড়িগ্রাম জেলা দিয়ে যখন প্রবেশ করে, তখন এই কুড়িগ্রাম জেলা দিয়ে প্রবেশ করার কারণে এটা স্রোত এত বিশাল, এই নদীটার উৎপত্তি ঘটেছে চীনে, এটা পার করে ভারত থেকে আসে, তারপর নেপাল থেকে আসে, তারপরে দেন বাংলাদেশে প্রবেশ করে। এই জন্য দেখবেন প্রতি বছর কুড়িগ্রাম জেলায় বন্যা অনুষ্ঠিত হয়। কুড়িগ্রাম বলেন, লালমনিরহাট বলেন, ঠিক আছে, এই কুড়িগ্রাম জেলায় বন্যা অনুষ্ঠিত হয়ে থাকে। এই কুড়িগ্রাম জেলা যখন প্রবেশ করলো, প্রবেশ করার কারণে পরবর্তীতে এটা আসলো, ঠিক আছে। এর পরবর্তীতে এই দিক থেকে আরেকটা নদী আসে, এই নদীটার নাম হচ্ছে তিস্তা। নাম কি? তিস্তা নদী। এই তিস্তা নদী এই পাশ দিয়ে প্রবেশ করে। তিস্তার উৎপত্তি ঘটে কৈলাস থেকে তো ওটা আসলো, আর এই তিস্তার উৎপত্তি ঘটে সিকিমের পার্বত্য অঞ্চল থেকে। তাহলে কোথা থেকে? সিকিম। তাহলে সিকিম আমরা জানি সবাই, সিকিম নামে একটা রাজ্য আছে, তাই না? সিকিমের পার্বত্য অঞ্চল থেকে এইটা থেকে উৎপত্তি ঘটে তিস্তা, এবং পাশাপাশি এইখান থেকে করতোয়া নামে একটা নদীর উৎপত্তি ঘটে, করতোয়া, ঘটুকলো, ঠিক আছে। এখন এই তিস্তা আর করতোয়া বা তিস্তা নদীটা আর এই ব্রহ্মপুত্র নদীটা একটা জায়গায় এসে মিলিত হয়। মিলিত হওয়ার যে জায়গাটা আছে এটা হচ্ছে কুড়িগ্রামের চিলমারি। নাম কি? চিলমারি। চিলমারি কুড়িগ্রাম, বুঝতে পারছেন? তাহলে চিলমারি কোন গ্রাম? কুড়িগ্রাম। এইটা হচ্ছে চিলমারি কুড়িগ্রাম। এই চিলমারি কুড়িগ্রামে যখন এইটা প্রবেশ করলো, এখান থেকে এটা মিলিত হইলো, মিলিত হওয়ার পরে তখন একটা দুইটা নদী যখন মিলিত হয়, তখন একটা নদীতে নামকরণ করে। কয়টা নামকরণ করে? একটা। সবাই একটু শেয়ার করতে হবে, সবাই একটু ক্লাসে উপস্থিত থাকতে হবে, একটু সবাই একটু কমেন্ট করতে হবে। একটু ভাইয়া দেখেন, আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি এই বিষয়গুলো, একটু আপনি জাস্ট মনোযোগ দিয়ে একটু ক্লাসটা করেন।
দেখবেন আপনার আর এই সমস্যাগুলো হবে না ইনশাল্লাহ। ওকে, তাহলে দেখেন এইখানে যদি আমি বলি এই যে এই পাশে প্রবেশ করলো, প্রবেশ করার কারণে পরবর্তীতে এইটা এইখানে তখন দিক পরিবর্তন করে ফেলে, দিক পরিবর্তন করে তখন এদিকে দিয়ে এটা চলে যায়। এখানে একটা ভূমিকম্প হয় 1787 সালের দিকে একটা ভূমিকম্প অনুষ্ঠিত হয়। এই ভূমিকম্পের ফলে পরবর্তীতে এইখানে নদীর তলদেশটা উল্টায়া যায়, উল্টা যাওয়ার কারণে তখন পরবর্তীতে এই নদীটা হয়ে যায় পুরাতন ব্রহ্মপুত্র। আর এই নদীটা পর্বতের নিচের দিকে এই পাশ দিয়ে অন্য পাশে প্রবাহিত হয়। এই নদীটার নাম হয়ে যায় যমুনা। কি নাম হয়? যমুনা। বুঝতে পারছেন? তাহলে এই যমুনা নদীটা, এই যমুনা নদীটা তখন পর্বতের নিচের দিকে এসে যাই হোক পদ্মার সাথে এসে এই পাশে মিলিত হয়, পদ্মা এবং যমুনা মিলিত হয়। এই পুরাতন ব্রহ্মপুত্র তখন এই ময়মনসিংহ জেলা দিয়ে অতিবাহিত করে। কোন জেলা দিয়ে? ময়মনসিংহ জেলা দিয়ে অতিবাহিত করে। তাহলে এই জন্য পরীক্ষায় প্রশ্ন আসছে ময়মনসিংহ জেলা দিয়ে প্রবাহিত নদীর নাম কি? তাহলে পুরাতন ব্রহ্মপুত্র। এবার বলা হয়েছে সুরমা। সুরমা নদী আমরা জানি সুরমা এবং কুশিয়ারা এই পাশ দিয়ে প্রবাহিত হয়। ঠিক আছে, সুরমা এবং কুশিয়ারা নদী। এবার হচ্ছে তিস্তা। তিস্তা নদী আমরা জানি এই পাশে প্রবাহিত হলো, এই যে ঠিক ব্রহ্মপুত্রের পাশে এই পাশ দিয়ে প্রবাহিত হয়েছে। আর বলছে যমুনা, যমুনা নদীতে এই যে আমরা নিচে পাইলাম। বুঝতে পারছেন? তাহলে এটা হইতেছে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। ওকে, সবাই আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এটার অ্যান্সার কি হবে? প্রশ্ন হচ্ছে ভাইয়া তাহলে এটার অ্যান্সার কি হবে? তাহলে অ্যান্সার আপনারাই বলেন কোনটা হবে। অ্যান্সার হবে পুরাতন ব্রহ্মপুত্র। আশা করি বুঝতে পারছেন সবাই। তাহলে অ্যান্সার কি হবে বলেন তো? পুরাতন ব্রহ্মপুত্র। ওকে, আচ্ছা স্যার আপনি অসাধারণ ক্লাস নেন, নদ নদীর টপিকটা ক্লিয়ার হয়ে গেল। থ্যাংক ইউ সো মাচ নাদিয়া তাসনিম, থ্যাংক ইউ সো মাচ। ওকে, আচ্ছা এরপর দেখেন আয়তনের দিক থেকে পৃথিবীর বৃহত্তম দেশ কোনটি? আপনাদের অ্যান্সার করতে হবে যে আয়তনের দিক থেকে পৃথিবীর বৃহত্তম দেশ। আয়তন এবং জনসংখ্যার উপর ভিত্তি করে পৃথিবীর বৃহত্তম দেশের তালিকা করা হয়ে থাকে। পৃথিবীর বৃহত্তম দেশের তালিকা করা হয়ে থাকে। তাহলে বললাম আয়তনের দিক থেকে যদি বলা হয় তো সবার প্রথমে কোন দেশ হবে? সবাই একটু অ্যান্সার করেন, সবাই একটু দ্রুত অ্যান্সার করেন যে আয়তনের দিক থেকে পৃথিবীর, আয়তনের দিক থেকে পৃথিবীর বৃহত্তম দেশ কোনটি? সবাই একটু দ্রুত একটু অ্যান্সার করবেন যে আয়তনের দিক থেকে পৃথিবীর বৃহত্তম দেশ কোনটি। আচ্ছা, আমি যদি বলি ভুল না করি সেটা হইতেছে আয়তনের দিক থেকে সবার পৃথিবীর বৃহত্তম যে দেশটা রয়েছে সেই দেশটার নাম হতেছে, বলেন তো কোনটা হবে আপনারা? আচ্ছা, এক নাম্বারটা না বলি, ঠিক আছে, দুই নাম্বারটা বলি। তাহলে এক নাম্বার আপনারা বলেন আর দুই নাম্বারটা আমি বলি। তাহলে দুই নাম্বার হচ্ছে কানাডা। তিন নাম্বার যদি বলি, তিন নাম্বার হচ্ছে যুক্তরাষ্ট্র, যুক্তরাষ্ট্র, ঠিক আছে। আর চার নাম্বার যদি আমি বলি, চার নাম্বার এইটার নাম হচ্ছে ব্রাজিল। আর হচ্ছে পাঁচ নাম্বার হচ্ছে ভারত। ওকে, আচ্ছা এখন দেখেন এইখানে, ও হো ব্রাজিল না sorry, চীন হবে। আচ্ছা এখন দেখেন এইখানে যদি আমি বলি তাহলে সবার প্রথমে যে দেশটা আছে সেই দেশটার নাম কি? সেই দেশটার নাম হচ্ছে রাশিয়া। দুই নম্বর যে বৃহত্তম দেশ তার নাম হচ্ছে কানাডা। কানাডা এবং যুক্তরাষ্ট্রের মাঝখানে একটা সীমান্ত লাইন আছে যেটা পরীক্ষায় প্রশ্ন আসে। এই পরীক্ষায় প্রশ্ন এটা সবথেকে গুরুত্বপূর্ণ। পৃথিবীর দীর্ঘতম সীমান্ত লাইন অবস্থিত কানাডা এবং যুক্তরাষ্ট্রের মধ্যে, কানাডা এবং যুক্তরাষ্ট্রের মধ্যে। এই কানাডা এবং যুক্তরাষ্ট্রের মধ্যে 49 ডিগ্রি অক্ষরেখা বরাবর পৃথিবীকে বিভক্ত করেছে। যদি আমরা একটু লক্ষ্য করি সেটা হইতেছে এইখানে লক্ষ্য করেন, এখানে একটু দেখেন ভালো করে যে এই যে অংশটা আছে এই অংশটার মধ্যে যদি লক্ষ্য করেন এই দিকে লক্ষ্য করবেন যে আপনি এই উপরের যে অংশ ভূমিটা আছে এই দিকে দেখবেন যে উত্তর আমেরিকা আছে। এই উত্তর আমেরিকার মধ্যেই লক্ষ্য করবেন যে এইখানে অংশটা জুড়েই আছে হইতেছে কানাডা। এই অংশটা জুড়ে আছে কি? কানাডা। বুঝতে পারছেন? উপরের অংশটা জুড়ে আছে কানাডা। তারপরে তার ঠিক নিচে আছে হইতেছে মার্কিন যুক্তরাষ্ট্র, যেটাকে বলা হয় আমেরিকা। এই আমেরিকা ৫১টি প্রদেশ নিয়ে গঠিত করা হয়। প্রথমের দিকে কম প্রদেশ ছিল, ১৭-১৮টা প্রদেশ ছিল এবং পরবর্তীতে ৫১টা প্রদেশ নিয়ে এবং পরবর্তীতে লাস্ট একটা ছোট দেশ, সেই দেশটার নাম হচ্ছে মেক্সিকো। নাম কি? মেক্সি মেক্সিকো।
আচ্ছা দেখেন, এই মেক্সিকো প্রদেশ যেটা আছে, মেক্সিকো যে প্রদেশটা আছে, সরি প্রদেশ না, দেশ, এই মেক্সিকো, তাহলে কানাডা, যুক্তরাষ্ট্র, মেক্সিকো, এই কানাডা এবং যুক্তরাষ্ট্রকে পৃথিবীর মাঝ বরাবর দিয়ে অতিবাহিত করে, এবং মাঝ বরাবর না সরি, মানে কানি বরাবর দিয়ে অতিবাহিত করে, এবং এইটা দিয়ে এই যে অতিবাহিত করা হয় এটাকে বলা হয় 49 ডিগ্রি অক্ষরেখা। এই 49 ডিগ্রি অক্ষরেখা যা, এই 49 ডিগ্রি অক্ষরেখা যা পৃথিবীর মাঝ বরাবর দিয়ে অতিবাহিত করেছে। বুঝতে পারছেন আমার কথা? খুবই গুরুত্বপূর্ণ। তাহলে 49 ডিগ্রি অক্ষরেখা কানাডা এবং যুক্তরাষ্ট্রকে বিভক্ত করেছে। আশা করি সবাই বুঝতে পারছেন। তাহলে কানাডা এবং যুক্তরাষ্ট্রকে কি করেছে বলেন তো? বিভক্ত করেছে। ওকে, তাহলে কানাডা এবং যুক্তরাষ্ট্রকে বিভক্ত করেছে কত ডিগ্রি বরাবর? 49 ডিগ্রি বরাবর। 49 ডিগ্রি বরাবর। ওকে, এরপরে দেখো, এরপরে দেখেন এই 49 ডিগ্রি বরাবর বললো, তাহলে পৃথিবীর মধ্যে বৃহত্তম দেশ তার নাম হচ্ছে রাশিয়া। ওকে, আশা করি আপনি বুঝতে পারছেন। এরপরে নেক্সট কোশ্চেনে যদি যদি যাই আমরা, 8 নম্বর কোশ্চেন। 8 নম্বর কোশ্চেনের মধ্যে লক্ষ্য করেন কি বলছে, ফাহিয়ান কার শাসন আমলে বাংলায় আসেন? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমরা কয়েকজন পরিব্রাজকের নাম জানি। যদি বলা হয় প্রথম পরিব্রাজকের নাম কোনটা, কয়েকজন পরিব্রাজকের মধ্যে একজন হচ্ছে মেগাস্থিনিস নামে একজন পরিব্রাজক রয়েছেন, মেগাস্থিনিস। এই মেগাস্থিনিস ইনি ইনি সর্বপ্রথম মোটামুটি বলা চলে যে ভারতবর্ষের মধ্যে প্রবেশ করেন বা ভারতবর্ষে আসেন। ঠিক আছে, এই মেগাস্থিনিস, মেগাস্থিনিস প্রথমতই আসেন কোথায়? প্রথমতই আসেন হচ্ছে আমরা জানি চন্দ্রগুপ্ত মৌর্যের একটা বংশ ছিল, যে মৌর্য বংশ। কোন বংশ? মৌর্য বংশ। এই মৌর্য বংশের মধ্যে যদি বলা হয় প্রথম প্রথম প্রবেশ করেন, এই মৌর্য বংশের যে রাজা ছিলেন তার নাম ছিলেন, প্রথম রাজা ছিলেন তার নাম ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য। এই চন্দ্রগুপ্ত মৌর্যের শাসন আমলে ইনি কে, এই মেগাস্থিনিস প্রবেশ করেন, বা মেগাস্থিনিস এই বাংলাদেশে আসেন, বা এই ভারতবর্ষে আসেন। বাংলাদেশ তো না, ভারতবর্ষে। তখন ইনি আসার কারণে, ইনি কোন দেশের অধিবাসী ছিলেন যদি পরীক্ষায় প্রশ্ন আসে তাহলে হবে গ্রিক। কোন দেশের? গ্রিকের অধিবাসী ছিলেন। এটা পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ। তাহলে গ্রিক দেশের অধিবাসী ছিলেন। আচ্ছা, এর পাশাপাশি আরো একটা ইনফরমেশন, সেটা হচ্ছে এই মেগাস্থিনিসের একটা বিখ্যাত গ্রন্থের নাম কি? মেগাস্থিনিসের বিখ্যাত গ্রন্থের নাম হচ্ছে ইন্ডিকা। নাম কি? ইন্ডিকা। তাহলে ইন্ডিকা গ্রন্থে জন্য বিখ্যাত। এই ইন্ডিকা গ্রন্থের মধ্যে লিখেছেন বাংলাকে দোজখপুরের নিয়ামত বলেছেন। তাহলে দোজখপুরের নিয়ামত, তাহলে দোজখপুরের নিয়ামত বলেছেন কে? এই মেগাস্থেনিস। কেন বলেছেন? এটা অনেক জায়গায় অনেকভাবে বলা হয়ে থাকে। তো বলা হয় একটা কারণে, কোনো একটা জায়গায় পড়েছিলাম যে বাংলায় প্রচুর পরিমাণে গরম ছিল এবং এই বাংলায় নেয়ামতে পরিপূর্ণ ছিল, এই জন্য এটাকে বলা হয় দোজখপুরের নিয়ামত বলা হয়ে থাকে। তাহলে মেগাস্থিনিস যদি আমরা বলি প্রথম যে পরিব্রাজক এসেছিলেন তার নাম মেগাস্থিনিস। মেগাস্থিনিস কোন দেশের মধ্যে ছিলেন? গ্রিকের ছিলেন। বলেন কোন দেশের ছিলেন? গ্রিকের ছিলেন। বুঝতে পারছেন? তাহলে মেগাস্থিনিস কোন দেশের ছিলেন ভাইয়া? গ্রিক। আচ্ছা, এর পাশাপাশি যদি আমি বলি যে এই মেগাস্থিনিসের পরে যদি আমি বলি তার নাম হচ্ছে ফাহিয়ান। এই 2 নম্বর পরিব্রাজক তার নামই হচ্ছে কি? ফাহিয়ান। তাহলে ফাহিয়ান যিনি ছিলেন, এই ফাহিয়ান, ফাহিয়ান ইনি গুপ্ত বংশে প্রবেশ করেন। গুপ্ত বংশ। তাহলে গুপ্ত বংশে ইনি বাংলাদেশে মানে বাংলায় প্রবেশ করেন। ইনি 2বার আসেন, একবার বাংলায় আসেন, একবার ভারতবর্ষে আসেন। তাহলে ফাহিয়ান যার সময় আসে তার নাম হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। এই দ্বিতীয় চন্দ্রগুপ্তের শাসন আমলে এই ফাহিয়ান বাংলায় প্রবেশ করেন। বুঝতে পারছেন? তাহলে অ্যান্সার হবে হচ্ছে ফাহিয়ান দ্বিতীয় চন্দ্রগুপ্ত। আশা করি বুঝতে পারছেন আমার কথা। আমরা গুপ্ত বংশ সম্পর্কে ডিটেইলি জানি যে গুপ্ত বংশ হইতেছে, গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা তো প্রথম চন্দ্রগুপ্ত। আর গুপ্ত বংশের মধ্যে, এই গুপ্ত বংশের মধ্যে শ্রেষ্ঠ শাসক যদি পরীক্ষায় প্রশ্ন আসে, শ্রেষ্ঠ শাসক তার নাম হচ্ছে সমুদ্রগুপ্ত। নাম কি? সমুদ্রগুপ্ত। এরপরে যদি বলা হয় অন্যতম শাসককে, অন্যতম শাসকের নাম হচ্ছে এই দ্বিতীয় চন্দ্রগুপ্ত। অন্যতম শাসক হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। ক্লিয়ার সবাই? আচ্ছা, এরপরে যদি বলা হয় ফাহিয়ানের কথা আমরা বললাম, তাহলে গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে প্রথম চন্দ্রগুপ্ত। গুপ্ত বংশের মধ্যে শ্রেষ্ঠ শাসক তার নাম সমুদ্রগুপ্ত, অন্যতম শাসক তার নাম হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত, এবং ফাহিয়ান কার শাসনামলে আসেন? দ্বিতীয় চন্দ্রগুপ্তের শাসনামল। এরপর ফাহিয়ানের পর আছে মা হুয়ান, এরপর আছে হিউয়েন সান,
বুঝতে পারছেন? এইরকম করে করে পরিব্রাজকদের নাম আছে। তাহলে ফাহিয়ান, মাহুয়ান এবং হিউয়েনসান। এরপর লাস্ট একজন পরিব্রাজক আছেন, তার নাম হচ্ছে ইবনে বতুতা। ইবনে বতুতা হচ্ছে মরক্কোর পরিব্রাজক, পরীক্ষায় প্রশ্ন আসে। তাহলে ইবনে বতুতা কোন দেশের পরিব্রাজক? তাহলে মরক্কো। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে কোন দেশের পরিব্রাজক? মরক্কোর পরিব্রাজক। ক্লিয়ার সবাই? হ্যাঁ, সবাই নিশ্চয়ই বুঝতে পারছেন। ওকে, আচ্ছা, এরপরে যদি আপনার পরীক্ষায় প্রশ্ন বলি যে ইবনে বতুতা সম্পর্কে যদি বলি, ইবনে বতুতা মরক্কোর পরিব্রাজক, ঠিক আছে? এটা আনসার আশা করি করতে পারবেন আর কি। সবাই কি বুঝতে পারছেন? ক্লিয়ার? আচ্ছা, গুপ্ত বংশ থেকে আসছে আজকের প্রশ্ন। থ্যাংক ইউ সো মাচ। ওকে, ঠিক আছে, তাহলে দেখেন। ওকে, লক্ষ্য করেন সবাই একটু দ্রুত গতিতে, একটু পরবর্তী আমরা নেক্সট কোশ্চেনটাতে যাই। হ্যাঁ, ঠিক আছে, নেক্সট কোশ্চেনে যাই। দেখেন, আচ্ছা, যারা এখনো একটু শেয়ার করেননি, দ্রুত একটু শেয়ার করে নেন তো আরেকবার একটু। ক্লাসে আমাদের একটু উপস্থিতি কমে যাচ্ছে, একটু সবাই সবাই একটু কি করবেন বলুন তো, শেয়ার করে নেবেন। সবাই একটু দ্রুত গতি মানে শেয়ার করে নেন একটু, সবাই সবাই একটু দ্রুত গতি মানে একটু শেয়ার করে নেন। আজকে আমরা একটু দুর্দান্ত কিন্তু ক্লাস নিচ্ছি এবং এটা কিন্তু পরীক্ষা অনেক গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এটা থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে ইনশাল্লাহ। ওকে, আচ্ছা, এরপরে দেখেন আমরা যদি নেক্সটে যাই, নেক্সটে আমাদের কি আছে? নেক্সট স্যার আপনি অসাধারণ ক্লাস দেন, থ্যাংক ইউ সো মাচ। জি স্যার, ক্লিয়ার। ওকে, আসেন নেক্সট যদি আমরা লক্ষ্য করি, 9 নাম্বার। 9 নাম্বারটা কি বলেছে? ইতিহাসের জনক কাকে বলা হয়? আপনারা সবাই জানেন যে ইতিহাসের জনক, ইসলামের ইতিহাসের জনক, তাই না? এরকম অনেকগুলো জনক থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে ইতিহাসের জনক কে, বলেন তো কে হবে? ইতিহাসের জনক, সবাই অ্যান্সার করতে হবে। ইতিহাসের জনক কে? সবাই একটু বলবেন, ইতিহাসের জনক কে? ওকে, তাহলে ইতিহাসের জনককে একটু সবাই একটু অ্যান্সার করেন, আমি ব্যাখ্যাতে যাইতেছি। হ্যাঁ, ঠিক আছে, তাহলে লেখেন ইতিহাসের জনককে, এটা আপনারা সবাই জানেন। যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে বৈজ্ঞানিক, বৈজ্ঞানিক ইতিহাসের, ইতিহাসের ইতিহাসের জনক, তাহলে বৈজ্ঞানিক ইতিহাসের জনক কে? বৈজ্ঞানিক ইতিহাসের জনক হচ্ছে ফুকি, ফুকি ডাই দিস, থুকি ডাই দিস। ওকে, থুকি ডাই দিস। এবার যদি বলা হয় তাহলে বৈজ্ঞানিক ইতিহাসের জনক বললাম কি? থুকিডাইডিস। ক্লিয়ার সবাই? তাহলে বৈজ্ঞানিক ইতিহাসের জনক তার নাম কি বললাম বলেন তো? থুকিডাইডিস। ওকে, সবাই একটু দ্রুত কমেন্ট করে ফেলেন। এরপর যদি বলো আধুনিক, আধুনিক ইতিহাস চর্চার জনক বলা হয় আর কি। আধুনিক ইতিহাস চর্চার জনক ইবনে খালদুন। আচ্ছা, ইবনে খালদুন কিন্তু সমাজ বিজ্ঞানেরও বলা হয়ে থাকে, তাই না? আদি সমাজ বিজ্ঞানের জনক বলা হয় হচ্ছে ইবনে খালদুনকে, ঠিক আছে? আচ্ছা, এইটা কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে যে পদার্থ বিজ্ঞানের জনককে? পদার্থ বিজ্ঞানের জনক নিউটন, তাই না? আইজ্যাক নিউটন আর কি বলা হয়, তাই না? আই জ্যাক নিউ, ক্লিয়ার? আচ্ছা, এরপরে যদি বলা হয়, যদি বলা হয় যে চিকিৎসা বিদ্যার জনক, লিখে নেন, লিখে নেন, এগুলো পরীক্ষা আসবে, লিখে নেন। চিকিৎসা বিদ্যার, চিকিৎসা বিদ্যার জনক, দেখেন চিকিৎসা বিদ্যার জনক হচ্ছে ইবনে সিনা, ইবনে সিনা, ঠিক আছে? চিকিৎসা বিদ্যার জনক হচ্ছে ইবনে সিনা। একটু লিখে ফেলেন, দ্রুত একটু লিখে ফেলেন, ইবনে সিনা। হ্যাঁ, আচ্ছা, এরপর লেখেন হইতেছে সমাজ বিজ্ঞানের জনক, সমাজ বিজ্ঞানের জনক অগাস্ট, অগাস্ট কোত, ঠিক আছে? অগাস্ট কোত। তাহলে সমাজ বিজ্ঞানের জনক হচ্ছে কে? অগাস্ট কোত। ক্লিয়ার সবাই?
আচ্ছা, এখানে আপনাদের ফেভারিট একটা নাম আছে, বলুন তো কোনটা? এরিস্টটলের নাম আছে, বলেন আছে কি না? আচ্ছা, এই এরিস্টটল কিসের জনক জানেন? এই এরিস্টটল হচ্ছে, অ্যারিস্টটল হচ্ছে প্রাণীবিজ্ঞান বা প্রাণীবিদ্যা, জীববিদ্যা, এবং রাষ্ট্রবিজ্ঞানের জনক। রাষ্ট্র বিজ্ঞানের জনক হচ্ছে কে? এই যে অ্যারিস্টটল। ক্লিয়ার? তাহলে জনক হইতেছে কে বলেন তো? অ্যারিস্টটল। তাহলে প্রাণীবিদ্যা, জীববিদ্যা এবং হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের জনক হচ্ছে অ্যারিস্টটল। আশা করি বুঝতে পারছেন। তাহলে চিকিৎসা বিজ্ঞানের জনক হচ্ছে কে? ইবনে সিনা। সমাজ বিজ্ঞানের জনক হচ্ছে অগাস্ট কোত। যদি বলা হয় আদি সমাজ বিজ্ঞানের জনক কে, তাহলে ইবনে খালদুন সেই হিসাবে। ঠিক আছে? তাহলে প্রাণীবিদ্যার জনক হচ্ছে কি? অগাস্ট কোত। ওকে, এবার নেক্সট কোশ্চেনে আমরা যাব। দেখেন 10 নম্বর। আন্তর্জাতিক আদালতের কোন শহরে অবস্থিত? সবাই এটা আনসার করবেন। আন্তর্জাতিক আদালত, মনে রাখবেন একটা ইনফরমেশন, 1 সেকেন্ডে মনে রাখেন। সকল আদালতের সকল আদালতের আদালতের সদর দফতর সকল আদালতের সদর দপ্তর কোথায়? হেগ। নেদারল্যান্ড। ক্লিয়ার? আচ্ছা, কোন কোন আদালত? একটা হচ্ছে আইসিজে, আইসিসি, এটা হচ্ছে পিসিএ। ক্লিয়ার? তাহলে আইসিজে কি? আইসিজে হচ্ছে, এই আইসিজে মানে হচ্ছে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস। কোর্ট অফ জাস্টিস, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস বা আন্তর্জাতিক, এটার নাম কি? আন্তর্জাতিক আদালত। ঠিক আছে? গুরুত্বপূর্ণ হচ্ছে আইসিজে। আইসিজে হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট। ক্রিমিনাল কোর্ট। এই ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট যেটা আছে, এটা কিন্তু আন্তর্জাতিক অপরাধ আদালত। কোন আদালত? আন্তর্জাতিক অপরাধ আদালত। ক্লিয়ার? এটা কিন্তু পরীক্ষা প্রশ্ন আসতে পারে, আন্তর্জাতিক অপরাধ 1945 সালের দিকে গঠিত হয় আর কি। আর একটা আছে স্থায়ী, খুবই গুরুত্বপূর্ণ। পিসিএ মানে হচ্ছে স্থায়ী সালিসি আদালত, মানে হচ্ছে কি? পার্মানেন্ট কোর্ট অফ আরবিট্রেশন। ঠিক আছে? তাহলে পার্মানেন্ট কোর্ট অফ আরবিট্রেশন, এটা হচ্ছে পিসিএ। ওকে, তাহলে এখানে বলছে কোপেনহেগেন। না, কোপেনহেগেন হবে না। লন্ডন হবে না। লন্ডনের জন্য আরেকটা আছে, লন্ডনের জন্য হচ্ছে আই এম কমন ইন লন্ডন, মানে হচ্ছে তিনটা একটা আছে, বুঝতে পারছেন? ওকে, এবার আছে দা হেগ। হ্যাঁ, তার মানে এটা হবে দা হেগ। আর প্যারিসের মধ্যে তো আপনারা সবাই জানেন ইউনেস্কো অবস্থিত। ক্লিয়ার? বুঝতে পারছেন সবাই নিশ্চয়ই? আচ্ছা, এরপর নেক্সট কোশ্চেনে যান। নেক্সট কোশ্চেন দেখেন 11 নম্বর। সবাই অনেক রেসপন্স করছেন, ধন্যবাদ সবাইকে এই জন্য। এটা 11 নম্বর প্রশ্নটা দেখেন। 11 নম্বর প্রশ্নটা বলছে বাংলাদেশ কোন কয়লা খনি হইতে কয়লা উত্তোলিত হচ্ছে? বাংলাদেশের কোন কয়লা খনি হইতে কয়লা উত্তোলিত হচ্ছে? পাইছেন? আচ্ছা, এখন দেখেন এইখানে কি কি অ্যান্সার করা আছে। অ্যান্সার বলছে ফুলবাড়িয়া, পাইছেন? তারপর হচ্ছে দিঘিপাড়া, বড়পুকুরিয়া এবং খালাসপীর। সবাই একটু অ্যান্সার করবেন যে এটার অ্যান্সার কি হবে। সবাই একটু দ্রুত অ্যান্সার করবেন যে এটার অ্যান্সার কি হবে। ওকে, সবাই।
আচ্ছা, আমি কিন্তু ব্যাখ্যা বিশ্লেষণে যাব। ওকে, সবাই আসেন। তাহলে বাংলাদেশের কোন কয়লা খনি থেকে কয়লা উত্তোলিত হয়? এইটা কয়লা খনি যেটা আছে এটা আমরা সবাই জানি দিনাজপুরের বড় পুকুরিয়া যে কয়লা খনি আছে এইখান থেকে উত্তোলিত হয়। এই বড় পুকুরিয়া কয়লা খনি এটা অবস্থিত, তাহলে এটা অবস্থিত কোথায়, তাই না? এটা অবস্থিত, অবস্থিত লেখেন, অবস্থিত, অবস্থিত হচ্ছে দিনাজপুর বড়, দিনাজপুর পার্বতীপুর, দিনাজপুর জেলার, দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলা। ঠিক আছে, তাহলে দিনাজপুর জেলা পার্বতীপুর উপজেলা আর কি, এইটা ক্লিয়ার। আচ্ছা, যদি বলা হয় এইটা আসলে চালু হয় কত সাল থেকে, এইটা উৎপাদন উৎপাদন চালু হয় 2005 সাল থেকে। আর এর নাম কি বললাম? বড় পুকুরিয়া কয়লা খনি, কয়লা খনি খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এটা কিন্তু পরীক্ষার প্রশ্ন আসে। ঠিক আছে, বড় পুকুরিয়া কয়লা খনি কোথায় অবস্থিত? দিনাজপুর জেলা পার্বতীপুর, উৎপাদিত হয় 2005 সাল থেকে। এই বড় পুকুরিয়া, তাহলে বলছি যে এটা বড় পুকুরিয়া। আচ্ছা, এটা কয়লা খনি, দেশের কিন্তু একমাত্র কিন্তু কয়লা খনি, পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসবে বাংলাদেশের একমাত্র কয়লা খনি তার নাম কি? তাহলে দেশের, দেশের একমাত্র, একমাত্র কয়লা, দেশের একমাত্র কয়লা খনি কি? দিনাজপুর বড় পুকুরিয়া কয়লা খনি। ক্লিয়ার সবাই? সবাই কি বুঝতে পারছেন? ওকে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এবার দেন নেক্সট, খুবই গুরুত্বপূর্ণ, পদ্মা এবং যমুনা কোথায় মিলিত হয়েছে? অ্যান্সার করতে হবে। পদ্মা এবং যমুনা, দেখেন পদ্মা নদী এবং যমুনা নদী মিলিত হয়েছে কোথায়? দেখেন পদ্মা নদী এবং যমুনা নদী মিলিত হয়েছে কোথায়? আমরা জানি এই পাশ থেকে একটা নদী প্রবাহিত হয়েছে, এই নদীটার নাম হচ্ছে, এই নদীটার নাম যদি আমি বলি, এইখানে ভারতের নাম হচ্ছে গঙ্গা, এইখানে ভারতের নাম কি? গঙ্গা। এই গঙ্গা নদী জাস্ট বাংলাদেশে প্রবেশ করার সঙ্গে সঙ্গে এর নাম হয়ে গেল পদ্মা। বুঝতে পারছেন? আচ্ছা, এটা আমাদের বাংলাদেশের একটা জেলা আছে, সেই জেলা দিয়ে প্রবেশ করলো, চাঁপাইনবাবগঞ্জ জেলা, চাঁপাইনবাবগঞ্জ জেলা দিয়ে প্রবেশ করলো, ভালো কথা। চাঁপাইনবাবগঞ্জ জেলা দিয়ে গঙ্গা এবং করতোয়া পদ্মা নদী প্রবেশ করলো। এই গঙ্গার উৎপত্তি স্থল যদি বলা হয় হিমালয়ের গাঙ্গোত্রী হিমবাহু থেকে, তাহলে হিমালয়ের গাঙ্গোত্রী, গঙ্গা থেকে কি আসলো ভাইয়া বলেন? গাঙ্গোত্রী, গাঙ্গোত্রী হিমবাহ থেকে এর উৎপত্তি ঘটে, উৎপত্তি ঘটে এইখান থেকে পদ্মা থেকে প্রবেশ করলো। আচ্ছা, আর আমরা তো একটু আগেই শিখলাম, কি শিখেছি বলেন? এইবার যারা নদী, নদী প্রবাহিত হয়েছে তার নাম ব্রহ্মপুত্র নদ। এই ব্রহ্মপুত্র নদ প্রবেশ করলো, করার সঙ্গে সঙ্গে কিন্তু এইটা দিয়ে প্রবেশ করা জাস্ট কিছুক্ষণ পরে কিন্তু এই নদীটা যখন এইখানে একটা ভূমিকম্প সৃষ্টি হয়, এখান থেকে এদিকে চলে যায় একটা নদী, যার নাম পুরাতন ব্রহ্মপুত্র। আর পরবর্তীতে এইখান থেকে একটা নদী আসে, সেই নদীটার নাম হচ্ছে যমুনা। নাম কি হয় এটা? যমুনা। যমুনা এবং হচ্ছে এই ব্রহ্মপুত্র দুইটা নদী একটা জায়গায় এসে মিলিত হয়, এই জায়গাটার নামই হইতেছে রাজবাড়ী গোয়ালন্দ। রাজবাড়ী, গোয়ালন্দ, তাহলে গোয়ালন্দ রাজবাড়ী, বুঝতে পারছেন? তাহলে গোয়ালন্দ রাজবাড়ী ফেরিঘাট যেটা আর কি। কিছুদিন আগে এই রাজবাড়ী গোয়ালন্দতে কিন্তু কি হয়েছে বলেন তো আমার কথা? কিন্তু একটা বাস ডুবে গেছে, কিন্তু অনেকগুলো মানুষ পান। তাহলে এই রাজবাড়ী গোয়ালন্দ দুইটা নদী একটা জায়গায় এসে মিলিত হয়, সেটা হচ্ছে পদ্মা আর কি যমুনা। তাহলে পদ্মা এবং যমুনা নদী দুইটা মিলিত হয়েছে, তাহলে কোন জায়গায় প্রশ্ন আসতে পারে? পদ্মা এবং যমুনা নদী মিলিত হয়েছে বাংলাদেশের চাঁদপুর জেলা, নো। সিরাজগঞ্জ, নো। গোয়ালন্দ, ইয়েস, তাহলে গোয়ালন্দ রাজশাহী, রাজবাড়ী। আর এটা ভোলা, ভোলা তো হবে না, বুঝতে এটার অ্যান্সার কি হবে বলেন? গোয়ালন্দ। এসকে শান্ত বাবু, এটা গোয়ালন্দ হবে, বুঝতেছ? তাহলে গোয়ালন্দ রাজবাড়ী হবে। ওকে, এবার যাও নেক্সট কোশ্চেনে যাও। বলছে কি সোয়াচ অফ নো গ্রাউন্ড, খুবই গুরুত্বপূর্ণ। সোয়াচ অফ নো গ্রাউন্ড এখানে কি বলছে? বলছে এটা খেলার মাঠ, প্লাবন ভূমি, বঙ্গোপসাগরের একটি খাদের নাম।
বলছে বাংলাদেশ সেনাবাহিনীর প্লো গ্রাউন্ডের নাম, বুঝতে পারছো? তাহলে এখন তোমরা সবাই একটু আমাকে বলো এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার কি হবে একটু সবাইকে বলতে হবে, ঠিক আছে? সবাইকে একসাথে বলতে হবে যে এটার অ্যান্সার কি হবে, ঠিক আছে? সবাই একটু বলো যে এটার অ্যান্সার কি হবে। ও মা! আচ্ছা, তাহলে বলি নাকি? আচ্ছা, এটা অবস্থিত, দেখো অবস্থিত ওকে ভাইয়া, সবাই লেখেন। তাহলে কি লিখবেন বলেন তো? তাহলে সোয়াচ অফ নো গ্রাউন্ড এটা কি? এটা কোথায় অবস্থিত বলতে হবে সবাইকে, সবাই দ্রুত একটু বলেন সবাই। সোয়াচ অফ নো গ্রাউন্ড এটা কোথায় অবস্থিত? বঙ্গোপসাগরে, তাই না? তাহলে কোথায় অবস্থিত? বঙ্গোপসাগরে। তাহলে বঙ্গোপসাগরের গভীরতম যে খাদ রয়েছে, বঙ্গোপসাগরের গভীরতম খাদ হচ্ছে কি? এই সোয়াচ অফ নো গ্রাউন্ড। আচ্ছা, এই বঙ্গোপসাগরের যে গভীরতম খাদ রয়েছে এই সোয়াচ অফ নো গ্রাউন্ড, এটার গভীরতা পরীক্ষায় মাঝে মাঝে আসে যে এটার গভীরতা কত, বুঝতে পারছেন? পরীক্ষায় কিন্তু এটা প্রশ্ন আসে যে এটার গভীরতা কত। আচ্ছা, যদি বলা হয় গড় গভীরতা কত, সেটা একটা আসতে পারে 1200 মিটারের মতো আর কি, 1200 মিটার। আচ্ছা, এখানে একটা কাহিনী আছে, সেটা হচ্ছে এটার নাম এতটাই গভীর, এটা এই সোয়াচ অফ নো গ্রাউন্ড এতটাই গভীর, এরা যখন ব্রিটিশ যারা 18 শতকের দিকে যারা ব্রিটিশ নাবিক ছিলেন, ঠিক আছে, ওই সময়ের যারা ব্রিটিশ নাবিক ছিলেন, ওনারা এই গড় গভীরতা মাপার জন্য চেষ্টা করেন, মানে এটার একটা গভীরতা মাপবে, আসলে এটার গভীরতা কতটুকু ছিল। এই গভীরতা মাপার জন্য তখন তারা কি করেন, তখন তারা আলটিমেটলি মানে নঙ্গর ফেলায় আর কি, জলের মধ্যে নঙ্গর ফেলায়। জল নঙ্গর বোঝেন আপনারা সবাই? নঙ্গর বোঝেন? নঙ্গর মানে হইতেছে যেটা হচ্ছে কি, ওই যে দেখবেন নৌকাগুলোকে বিশেষ করে বা বড় বড় জাহাজগুলোকে এরকম করে খাঁচা টাইপের উপরে রাখে, বুঝতে পারছেন? এই নঙ্গরগুলোকে তখন রাখা হয় বা তারা গভীরতা মাপার জন্য করে, কিন্তু তারা কোনো তল খুঁজে পায় না। দ্যাটস ওয়াই তখন তারা কি দিয়ে এটার নাম দেয় সোয়াচ অফ নো গ্রাউন্ড, মানে এটার গভীরতা খুঁজে পাওয়া যায় না, বুঝতে পারছেন? আচ্ছা, আরো একটা ইতিহাস আছে এখানের মধ্যে, আমরা যদি বলি যে 1863 সালের দিকে ব্রিটিশরা ওই সময় তৎকালীন সময় ইংরেজরা যারা ছিলেন তাদের একটা জাহাজ ডুবে যায়, বুঝতে পারছেন? বিধ্বস্ত হয়ে ইংল্যান্ডে যাওয়ার পথে, ইংল্যান্ডে যাবে ওই সময়ে তখন তারা এই জাহাজটা ডুবে যায়, এবং ডুবে যাওয়ার কারণে পরবর্তীতে এই সোয়াচ অফ নো গ্রাউন্ডের মধ্যে এই জাহাজটা আছে বলে তারা ধারণা করে, বুঝতে পারছেন আমার কথা? ওকে, এখন দেখো, বুঝছো আমি কি তলিয়ে যাব ভাই? তুমি তো তলায় যাবা, ওকে। আচ্ছা দেখো, যদি সাঁতার না জানো তো তলায় যাবা। আচ্ছা, এখন তো তাহলে গড় গভীরতা 1200 মিটার, ক্লিয়ার সবাই? সবাই কি বুঝতে পারছেন? আচ্ছা, অতিরিক্ত গভীরতার কারণে এটা কিন্তু অনেক গাঢ় রঙের, নীল রঙের দেখায়, কিন্তু আপনারা যখন দেখবেন যে বেশি গভীর হইলে কিন্তু ওই অংশটা একদম নীল রঙের দেখায়, বুঝতে পারছেন? কালো রঙেরও হয়ে থাকে আর কি, কালো রঙেরও। আর প্রচুর পরিমাণে এখানে সম্পদ আছে, জল সম্পদ গুলো আছে, যেমন হচ্ছে আমরা যদি বলি বিপুল পরিমাণে জল সম্পদ এবং পাশাপাশি খনিজ সম্পদ আছে, ম্যাঙ্গানিজ আছে, তারপরে বলছে আছে হচ্ছে দস্তা আছে, তামা আছে, এরকম নানান ধরনের খনিজ পদার্থ এখানে আছে আর কি, বুঝতে পারছেন সবাই? আচ্ছা, নোঙ্গর মানে কি? নোঙ্গর মানে নোঙ্গর, আচ্ছা নোঙ্গর মানে বেসিক্যালি হচ্ছে ওই যে জাহাজ যেগুলোকে মানে করে রাখে আর কি, মানে যেগুলোকে যারা আটকায় রাখে আর কি, ঠিক আছে, ওগুলোকে নোঙ্গর বলা হয়। ওকে, তাহলে এটা কি পাইলাম আমরা? বঙ্গোপসাগরের একটি খাদের নাম। তাহলে বঙ্গোপসাগরের একটি খাদের নাম হচ্ছে এটা। ওকে। এবার পরবর্তীতে যদি আমরা যাই লক্ষ্য করি, সেটা হইতেছে নেক্সট 14 নাম্বার। সেন্ট মার্টিন দ্বীপের অপর নাম কি? তাহলে সেন্ট মার্টিন দ্বীপের অপর নাম হচ্ছে নারকেল জিঞ্জিরা, সবাই জানেন। সেন্ট মার্টিন দ্বীপ কোথায় অবস্থিত এটা সবাইকে বলতে হবে। আপনারা সবাই জানেন যে সেন্ট মার্টিন কোথায় অবস্থিত। আপনারা বাংলাদেশ সর্বদক্ষিণের জেলার নাম কি এটা বলেন তো একটু সবাই। বাংলাদেশ সর্বদক্ষিণের জেলার নাম কি? সর্বদক্ষিণের, তাহলে সর্বদক্ষিণের জেলা হচ্ছে, আমরা যদি সবাই বলি সর্বদক্ষিণের জেলা যদি বলি, এই জেলার নাম হচ্ছে কক্সবাজার, তাই না? সর্বদক্ষিণের জেলা হচ্ছে কক্সবাজার।
এই যে কক্সবাজার জেলা, এই কক্সবাজার জেলার হচ্ছে উপজেলা যদি বলে কক্সবাজারের কক্সবাজার এর থানা বা উপজেলা হচ্ছে থানা বা উপজেলা, তার নাম হচ্ছে টেকনাফ। টেকনাফ, বুঝতে পারছেন? টেকনাফ। তাহলে কক্সবাজারে যদি আমি বলি হয় যে জেলা বলা হয়, তাহলে জেলা হচ্ছে কক্সবাজার, আর টেকনাফ হচ্ছে কি বলেন তো থানা। আর এর ইউনিয়নের নাম হচ্ছে সেন্ট মার্টিন। সেন্ট মার্টিন, এটার নাম হচ্ছে ইউনিয়ন। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসবে কক্সবাজারের ইউনিয়নের নাম কি? সেন্ট মার্টিন। বুঝতে পারছেন? কক্সবাজার জেলা থেকে এটা 9 কিলোমিটার দূরে এই সেন্ট মার্টিন দ্বীপ অবস্থিত। কত কিলোমিটার দূরে? 9 কিলোমিটার দূরে এই সেন্ট মার্টিন দ্বীপ অবস্থিত। পরীক্ষায় প্রশ্ন আসে এখানে প্রচুর পরিমাণে। হ্যাঁ, তাহলে এখন প্রশ্ন হচ্ছে এখানে দেখেন ভাই, ভালো করে লক্ষ্য করেন। অপর নাম কি কক্সবাজার নাকি? অপর নাম তো জিজ্ঞেস করছে। তাহলে বলতে হবে অপর নাম কি? বুঝতে পারছেন? তাহলে সেন্ট মার্টিনের অপর নাম। তাহলে দেখেন 9 কিলোমিটার তো দূরে বললামই। আচ্ছা, আর এর আয়তন, এর যদি আমি আয়তন বলি, সেটা হচ্ছে এর আয়তন হচ্ছে এই সেন্ট মার্টিনের আয়তন। সেন্ট মার্টিন আসলে কতটুকু বড়? সেন্ট মার্টিন কত বড়? এটার আয়তন হচ্ছে 8 কিলোমিটার। কত কিলোমিটার? 8 কিলোমিটার। ক্লিয়ার? এটার আয়তন হচ্ছে 8 কিলোমিটার। আচ্ছা, এর পাশাপাশি যদি বলি এটার স্থানীয় নাম ভাবে হইতেছে নাম হচ্ছে, স্থানীয় নাম হচ্ছে নারকেল জিঞ্জিরা। ঠিক আছে? স্থানীয় নাম হচ্ছে কি? স্থানীয় নাম হচ্ছে নারকেল জিঞ্জিরা। আশা করি বুঝতে পারছেন আমার। সবাই কি ক্লিয়ার? হ্যাঁ, সবাই ক্লিয়ার হইছেন? আচ্ছা, এখানে ভাই আসলে কি করা যায়? এখান থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখা যায়, খুবই মনোরম দৃশ্য। বুঝতে পারছেন? আর এখানে তো আপনারা জানেন যে আমাদের এটা সব থেকে বলা হয় প্রবাল, বলা হয় প্রবাল দ্বীপ বলা হয়, তাই না? বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ, তার নাম হচ্ছে কি? সেন্ট মার্টিন। তাহলে এটা কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে। তাহলে বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ তার নাম কি? তাহলে প্রবাল দ্বীপ। তাহলে প্রবাল, তাহলে প্রবাল দ্বীপ, প্রবাল দ্বীপ বলা হয় সেন্ট মার্টিন। ক্লিয়ার সবাই? আচ্ছা, নেক্সট কোশ্চেনে যান। 15 নম্বর কোশ্চেন। 15 নম্বরে বাংলাদেশের বৃহত্তম হাওর। বাংলাদেশের বৃহত্তম হাওরের নাম হচ্ছে হাকালুকি হাওর। নাম কি? হাকালুকি হাওর। এই হাকালুকি হাওর অবস্থিত মৌলভীবাজার জেলায়। কোন জেলায়? মৌলভীবাজার জেলায় অবস্থিত এই হাকালুকি হাওর। মৌলভীবাজার জেলা। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে হাকালুকি হাওর কোন জেলায় অবস্থিত? বুঝতে, তাহলে হাকালুকি হাওর কোন জেলায় অবস্থিত? ওকে, হ্যাঁ হাকালুকি, থ্যাংক ইউ সো মাচ। ওকে, তাহলে সবাই অ্যান্সার করতে হবে হাকালুকি হাওর মৌলভীবাজার জেলায়। এটা অনেকটা অংশ জুড়ে আছে। যেমন আমরা যদি বড় লেখার নাম বলি, বড় লেখা আছে, কুলাউড়া আছে। ঠিক আছে, কুলাউড়া আপনারা নিশ্চয়ই পাহাড়ের নাম শুনেছেন, কুলাউড়া পাহাড়। আচ্ছা, এটা হইতেছে আমি যদি বলি ইরান নামে একটা দেশ আছে, আমাদের ইরাকের একটা রামসার সাইট আছে, যেটা জীববৈচিত্র্য আর কি রক্ষা করে থাকে। এই রামসার সাইটকে এই আমরা হাকালুকি হাওরকে এটার অন্তর্ভুক্ত করা হয়েছে আর কি। পরীক্ষাটা আসে আসে আর কি মাঝে মাঝে, বা এটার হচ্ছে কি বলা হয়, বিপন্ন বলা হয় আর কি। বিপন্ন আর কি। ওকে, সবাই কি বুঝতে পারছেন? তাহলে বাংলাদেশের বৃহত্তম হাওরের নাম কি? হাকালুকি হাওর। কোথায় অবস্থিত? মৌলভীবাজারে। তাহলে বড় লেখা, বড় লেখা, তারপরে আছে হচ্ছে তোমার আপনার কি আছে, বড় লেখা আছে, এই বড় লেখাতে অবস্থিত। আর এছাড়া কুলাউড়া পাহাড়ের তো নাম জানেন আপনার। ঠিক আছে, এইখান থেকে পরীক্ষা আসতে পারে। হাকালুকি হাওর। ওকে, আচ্ছা নেক্সট। নেক্সট আমরা যদি লক্ষ্য করি কত 16 নাম্বার, কোন উপজাতি ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে ধর্ম ইসলাম ধর্মের? দেখেন, ইসলাম ধর্মের যে উপজাতি রয়েছেন তারা মাত্র দুইটা। ইসলাম ধর্মের যারা রয়েছেন তারা হচ্ছে দুইটা। এরা বেসিক্যালি বসবাস করে কোথায়? এরা বেসিক্যালি বসবাস করে মৌলভীবাজারে। মৌলভীবাজার। প্রশ্ন হচ্ছে এই যে এরা ইসলাম ধর্মের অনুসারী, তো আমরা জানি ইসলাম ধর্মের যারা অনুসারী হয় তারা ইসলাম ধর্মের মধ্যে মৌলভী নামে একটা ওয়ার্ড আছে, সবাই জানেন মৌলভী নামে একটা ওয়ার্ড আছে। এই মৌলভী থেকে কিন্তু আসছে কি বলেন তো? মৌলভীবাজার। তো এখন প্রশ্ন হচ্ছে মৌলভী থেকে মৌলভীবাজার আসছে না, সরি ভুল বললাম। মানে এই ইসলাম যারা ছিলেন এরা কিন্তু বেসিক্যালি এই অঞ্চলগুলোতে মৌলভীবাজার দিকে বসবাস করে থাকেন। এখন প্রশ্ন হচ্ছে কারা কারা? নাম হচ্ছে পাঙ্গন,
হচ্ছে লাউয়া। পাঙ্গন এবং লাউয়া এই দুইটা যে উপজাতি আছে, এই দুইটা উপজাতি হচ্ছে মৌলভীবাজারে বসবাস করে। ক্লিয়ার সবাই? পাঙ্গন এবং লাউয়া পরীক্ষা প্রশ্ন আসতে পারে। তাহলে পাঙ্গন এবং লাউয়া বসবাস করে কোথায়? মৌলভীবাজারে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা যদি বলা হয় মুসলিম উপজাতি তাহলে কোন ধর্মের? হচ্ছে পাঙ্গন। ক্লিয়ার সবাই? নাইমা লাকে, পাঙ্গন লাউয়া, শিরিন শারমিন সি বলেছেন, থ্যাংক ইউ সো মাচ। আঞ্জুম আচ্ছা নেহা ওকে, পাঙ্গন লাউয়া, জান্নাতুল ফেরদৌস ওকে, শিরিন শারমিন থ্যাংক ইউ সো মাচ। ওকে, সবাই একটু আপনাদের জায়গা থেকে একটু শেয়ার টেয়ার করে রাখেন, হ্যাঁ? তাহলে নেক্সট ক্লাসে এগুলো পারবেন আর কি। ওকে, এখন একটু ক্লাসে উপস্থিতির সংখ্যা কম আছে, সমস্যা নাই, আমরা সম্পূর্ণভাবে এটা শেষ করে ফেলবো আর কি। ঠিক আছে? আচ্ছা, বলছে বাংলাদেশের বিখ্যাত মণিপুরী নাচ। আপনারা সবাই জানেন যে মণিপুরী নাচ কোন অঞ্চলের নাচ? সবাইকে বলতে হবে মণিপুরী। বেসিক্যালি মণিপুরী নামে আমরা জানি যে এক প্রকার উপজাতি আছে, মণিপুরী একটা উপজাতি আছে, তাই না? তাহলে মণিপুরী উপজাতিরা এরা বেসিক্যালি কোথায় বলছে? রাঙ্গামাটি, রংপুর, তারপরে কুমিল্লা এবং সিলেট। সবাইকে এটা অ্যান্সার করতে হবে এটা কোথায়। মণিপুরী নৃত্য বলা হয়, বাংলাদেশের বিখ্যাত নৃত্য হচ্ছে বলা হয় যদি উপজাতিদের মধ্যে মণিপুরী নৃত্য। এই মণিপুরী নৃত্য থেকে কিন্তু পরীক্ষা প্রশ্ন আসে কিন্তু। ঠিক আছে? আচ্ছা, এই মণিপুরীরা কিন্তু ক্লাসিক্যাল নৃত্য নাচে, কিন্তু ক্লাসিক্যাল যেটা বলা হয় রাসলীলা বলা হয় আর কি। ঠিক আছে? রাজ উৎসব আছে না, ওদের যে রাস উৎসব থাকে। সবাই একটু অ্যান্সার করেন তো, বাংলাদেশের মণিপুরী নাচ কোন অঞ্চলের, কোন জেলার? আচ্ছা, একটু অ্যান্সার করেন, ভুল হোক কোনো সমস্যা নেই, কিন্তু তাও একটু অ্যান্সার করে ফেল। বাংলাদেশের মণিপুরীরা কোন অঞ্চলে আর কি। ঠিক আছে? কোন অঞ্চল? আচ্ছা, সিলেট, মৌলভীবাজার। অনেকেই বলছেন সিলেট, অনেকেই বলছেন মৌলভীবাজার। আচ্ছা দেখেন, তাহলে এটা সিলেট মৌলভীবাজার যে অঞ্চলটা আছে, বুঝতে পারছেন? যে প্রশ্ন থাকে দেখেন, রাঙ্গামাটি হবে না ভাইয়া। প্রশ্ন যদি থাকে এখানে, প্রশ্নের মধ্যে যদি সিলেট থাকে অথবা মৌলভীবাজার থাকে, তাহলে কিন্তু অ্যান্সার ওটা দুটোর মধ্যে একটা হবে। তাহলে সিলেট, মৌলভী বাজার। ঠিক আছে? তাহলে সিলেট, মৌলভীবাজার। আচ্ছা, এদের উৎসবের নাম কি? মণিপুরীদের কোন উৎসবে এরা নাচে? নাকি এরা সবসময় নাচে? না, সবসময় নাচে না, এরা রাস উৎসবে নাচে। রাস, এদের যে রাস উৎসব আছে এই রাস উৎসবে এরা নাচে। ঠিক আছে সবাই? তাহলে রাস উৎসবের সময় নাচে। রংপুর হবে না, মণিপুরি তো সিলেট, সিলেট এবং হচ্ছে কি মৌলভীবাজার। বুঝতে পারছেন? আচ্ছা, এটা কিন্তু ক্লাসিক্যাল ডান্স দেয়, কিন্তু ক্লাসিক্যাল ডান্স, বুঝতে পারছেন? তাহলে ক্লাসিক্যাল নাচ। ওকে, যাই হোক, এখন দেখেন নেক্সট 18 নম্বর। 18 নম্বর খুবই গুরুত্বপূর্ণ। জাতিসংঘের, বলছে জাতিসংঘের সাধারণ পরিষদের, আমরা জানি জাতিসংঘের পরিষদ হইতেছে 6টা। বেসিক্যালি কয়টা বলেন তো? 6টা। একটা হচ্ছে সাধারণ পরিষদ, সাধারণ পরিষদ। 2 নাম্বার হচ্ছে নিরাপত্তা পরিষদ। আচ্ছা, প্রশ্নটা আগে সমাধান শেষ করি। সাধারণ পরিষদের মোট প্রথম বাংলাদেশি সভাপতি কে? বলছে এটা খুবই গুরুত্বপূর্ণ। বলছে কি বি এ সিদ্দিকী, খাজা ওয়াসি উদ্দিন, হুমায়ুন রশিদ চৌধুরী এবং শমশের মবিন চৌধুরী। তাহলে এখানে আপনারাই পারবেন, অ্যান্সার করতে থাকেন, আমি ব্যাখ্যা দিতে থাকি। সাধারণ পরিষদের বেসিক সদস্য কতজন? মোট সদস্য হচ্ছে 193 জন। 93 জন না, সরি, 93টি। 193টি। কেন 93টি? কারণ পৃথিবীর মোট স্বাধীন দেশ হচ্ছে 195টা। 195টার মধ্যে 193টাই হইতেছে জাতিসংঘের অন্তর্ভুক্ত। জাস্ট দুইটা নয়, এটা ভ্যাটিকান সিটি, এটা কসোভো। এই দুইটা জাতিসংঘের নয়। এখন এই মেম্বার যারা যারা মানে এই যে যারা সাধারণ পরিষদের যারা সদস্য রয়েছেন, তারা বেসিক্যালি বিভিন্ন বিশ্বের সবগুলো দেশেই এই সদস্য। মানে যারা জাতিসংঘের যারা সদস্য সবাই হচ্ছে সাধারণ পরিষদের সদস্য। বুঝতে পারছেন? আচ্ছা, এরা বেসিক্যালি কি করে? এরা প্রতি বছর সেপ্টেম্বর মাসের ৩য় মঙ্গলবারে এদের অধিবেশন বসে। এই প্রশ্নটাই বলছে যে সাধারণ পরিষদের প্রথম সভাপতি হিসাবে কাকে করা হয়েছিল? হচ্ছেন হুমায়ুন রশিদ চৌধুরী। থ্যাংক ইউ সো মাচ। সবাই অ্যান্সার কি দিচ্ছেন? মাহবুবুর রহমান, মাহবুব ভাই। ওকে, থ্যাংক ইউ সো মাচ ভাই। মাহবুব রহমান, থ্যাংক ইউ, এমডি মাহবুব রহমান। এবার দেখেন, তার 2 নাম্বার যদি আমরা বলি নিরাপত্তা পরিষদ, কি নাম? নিরাপত্তা পরিষদ। তাহলে নিরাপত্তা, ঠিক আছে, নিরাপত্তা পরিষদ।
এই নিরাপত্তা পরিষদের কি আছে? নিরাপত্তা পরিষদের মোট সদস্য দেশ হচ্ছে 15টা। এদের মধ্যে 5টা হচ্ছে স্থায়ী, ঠিক আছে? 5টা কি স্থায়ী, ওকে? 5টা স্থায়ী আর 10টা হচ্ছে কি অস্থায়ী। 10টি হচ্ছে অস্থায়ী, 10টা হচ্ছে অস্থায়ী। ক্লিয়ার সবাই? নিরাপত্তা পরিষদের মোট সদস্য কয়টি? নিরাপত্তা পরিষদের মোট সদস্য 5টি, স্থায়ী সদস্য মোট সদস্য 15টি। এদের মধ্যে স্থায়ী হইতেছে 5 আর অস্থায়ী হইতেছে 10। ক্লিয়ার? আচ্ছা, এরপরে যদি আমরা বলি, এরপরে রয়েছে ওসি পরিষদ, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, ঠিক আছে? এরকম করে করে যে পরিষদগুলো সচিবালয় এবং আন্তর্জাতিক আদালত নিয়ে। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে হুমায়ুন রশিদ চৌধুরী। হুমায়ুন রশিদ চৌধুরী 1986 সালের দিকে এই নিয়েই প্রথম জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন দায়িত্ব পালন করেন। ক্লিয়ার সবাই? এর পরবর্তীতে রয়েছেন, বলা হয় বাংলাদেশ কতবার স্বস্তি পরিষদের সদস্য লাভ করে? বাংলাদেশ কতবার? প্রশ্ন হচ্ছে ভাইয়া স্বস্তি পরিষদ কি? স্বস্তি পরিষদ হচ্ছে নিরাপত্তা পরিষদের অপর নাম স্বস্তি পরিষদ। তাহলে নিরাপত্তা পরিষদ, আপনারা সবাই নিরাপত্তা পরিষদ বোঝেন। নিরাপত্তা পরিষদ জাতিসংঘের মধ্যে অন্যতম একটা পরিষদ। নিরাপত্তা পরিষদের অপর নাম হচ্ছে, অপর নাম কি বলেন তো? অপর নাম স্বস্তি পরিষদ। অপর নাম। এখন ক্লিয়ার হয়েছে? আচ্ছা, নিরাপত্তা পরিষদের তাহলে মোট সদস্য কতটা বললাম? 15টি। এদের মধ্যে স্থায়ী কতটি? স্থায়ী হচ্ছে 5টি। এদের মধ্যে স্থায়ী 5টি। স্থায়ী কারা কারা? যুক্তরাষ্ট্র, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, রাশিয়া এবং ফ্রান্স। ক্লিয়ার? তাহলে দেখেন এরপরে 10টা, এর মধ্যে স্থায়ী, স্থায়ী কয়টি? স্থায়ী হচ্ছে, অস্থায়ী হচ্ছে 10টা। এদের মেয়াদকাল 2 বছর করে করে এরা থাকে। ঠিক আছে? তাহলে প্রশ্ন হচ্ছে বাংলাদেশ এই পর্যন্ত কতবার সদস্যপদ লাভ করছে? বাংলাদেশ এই পর্যন্ত সদস্যপদ লাভ করছে 2 বার। 1979 80, 79 80, আর একটা হচ্ছে 2000, 1999 আর 2000 আর কি। এই দুইটা আর কি বাংলাদেশ 2 বার সদস্যপদ লাভ করছে। ক্লিয়ার সবাই? তাহলে কয়বার হবে বলো তো? স্যার আপনি অনেক তথ্যবহুল ক্লাস নেন। থ্যাংক ইউ সাদিয়া নূর, থ্যাংক ইউ। ওকে, নাইমা বলছেন স্থায়ী সদস্য 5টি। আচ্ছা, শিরিন বলছেন চীন রাশিয়া, হ্যাঁ চীন রাশিয়া, হ্যাঁ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন রাশিয়া, ফ্রান্স। ওকে, তাহলে সবাই বুঝতে পারছেন নিশ্চয়ই? ইউকে, ইউএসএ, ফ্রান্স, চায়না, রাশিয়া। থ্যাংক ইউ সো মাচ। ওকে, এবার দেখেন পরবর্তীতে 20 নাম্বার। 20 নাম্বার যদি আমরা লক্ষ্য করি, ভারতের সাথে বাংলাদেশের পানি বন্টন চুক্তি কোথায় স্বাক্ষরিত হয়? তাহলে বাংলাদেশের সাথে ভারতের পানি বন্টন চুক্তি কোথায় স্বাক্ষরিত হয়? সবাই অ্যান্সার করুন। তাহলে ভারতের সাথে বাংলাদেশের পানি বন্টন। আচ্ছা, এই পানি বন্টন চুক্তি যেটা হয় এটা হচ্ছে ভারতের রাজধানী, আমরা সবাই জানি ভারতের রাজধানী কি? নয়াদিল্লি। চুক্তির স্থান হচ্ছে, চুক্তির স্থান, চুক্তির স্থান নয়াদিল্লি। ঠিক আছে? আচ্ছা, এরপরে আছে কি? তাহলে কত সাল? 1993 সালে। 93 সালে 30 বছরের জন্য, কত বছর? 30 বছরের জন্য পানি বন্টন চুক্তি হয়। এই বছর কিন্তু পানি বন্টন চুক্তির মেয়াদ শেষ। তাহলে এখানে যদি বলো 96, 96 থেকে 10, ওদিকে 16 আর এদিকে হচ্ছে 26, তাহলে মেয়াদ শেষ কবে বলেন? মেয়াদ শেষ 2026, পানি বন্টন চুক্তির মেয়াদ শেষ। বুঝতে পারছেন ভাইয়া? সবাই কি বুঝতেছেন? সবাই একটু কমেন্ট করে জানান তো আমাকে, সবাই একটু কমেন্ট করে জানান। আচ্ছা, কোন নদীতে হইতে পারে, তাই না? এটা হচ্ছে, আমি যদি বলি ওই যে আপনারা তিস্তা নদীর নাম, সরি
কি বলে ফারাক্কা বাঁধের নাম শুনছেন না? ফারাক্কা বাঁধের জন্য আর কি। ফারাক্কা বাঁধের মানে শুকনো মৌসুমে আর কি তারা আমাদেরকে পানি দিবে আর কি, বুঝতে পারছেন? সাহায্য হিসেবে করে দেবে আর কি। আচ্ছা ওকে, বুঝতেছেন সবাই? হ্যাঁ, এবার দেখেন 12ই ডিসেম্বর আর কি। আচ্ছা, এটা যদি বলা হয় আরো যদি বিস্তারিত আসে তাহলে পরীক্ষা আসতে পারে 12ই ডিসেম্বর, যেহেতু এটা এই বছর শেষ হবে এই জন্য 12ই ডিসেম্বর 1996। এরপরে যান, নিম্নের কোন আন্তর্জাতিক সংস্থা সদর দপ্তর বাংলাদেশে অবস্থিত? কোন সংস্থার সদর দপ্তর বাংলাদেশে অবস্থিত? এটা বলছে কি ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল জুট অর্গানাইজেশন। ঠিক আছে, জুট মানে আমরা জানি পাট। আন্তর্জাতিক পাট গবেষণা সংস্থা, গবেষণা সংস্থা, যে পাট সংস্থা বলা হয় কি গবেষণা। এই পাট সংস্থার সদর দপ্তর অবস্থিত হচ্ছে মানিক মিয়া এভিনিউতে। মানিক মিয়া এভিনিউ, ঠিক আছে, এটা ঢাকা। আচ্ছা, তাহলে মানিক মিয়া এভিনিউতে, এটা ঢাকাতে অবস্থিত, ঠিক আছে অবস্থান। ওকে, ক্লিয়ার সবাই? আচ্ছা, এরপরে বলছে অ্যাপেক বা সার্ক। সার্কের তো আপনারা সবাই জানেন শ্রীলঙ্কা আছে, তারপর নেপাল ভুটান বা এরকম আছে। এরপরে এডিবি, এডিবি হচ্ছে ফিলিপাইন। এটা কিন্তু ফিলিপাইনে কিন্তু, ঠিক আছে ফিলিপাইন, ফিলিপাইনে ম্যানিলায় আর কি। আর এটা হচ্ছে আইসিজে হচ্ছে ন্যাশনাল জুটের। তাহলে এটা অ্যান্সার হবে। ওকে, হ্যাঁ, তাহলে অ্যান্সার কোনটা হবে? প্রশ্ন হচ্ছে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হচ্ছে এটা হবে আন্তর্জাতিক। আচ্ছা, আমাদের বাংলাদেশের কি বলে পাট গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? পাট বা পাটের জন্য বিখ্যাত কোন জেলা? পাটের জন্য বিখ্যাত, পাটের জন্য বিখ্যাত জেলা, বিখ্যাত জেলা ফরিদপুর। ফরিদপুর, ঠিক আছে। তাহলে পাটের জন্য বিখ্যাত জেলা কি? ঠিক আছে, ওকে, সবাই কি বুঝতে পারছেন? হ্যাঁ, আই জে ও। ওকে, এবার 22 নম্বর, বাংলাদেশের স্বাধীনতা বলছে যুদ্ধের সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন? তাহলে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন? তাহলে ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন, এটা অ্যান্সার করতে হবে। আচ্ছা, মার্গারেট থ্যাচার, এটি ইনি হচ্ছেন একজন মানে ব্রিটেনের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। ব্রিটেনের প্রথম মহিলা, প্রধানমন্ত্রী। ব্রিটেনের প্রথম প্রধান মহিলা মন্ত্রী, তার নাম হচ্ছে মার্গারেট থ্যাচার। এই মার্গারেট থ্যাচার 1982 সালে, 1982 সালে অকল্যান্ড, অকল্যান্ড যুদ্ধে জয়ী হন। কি ক্লিয়ার? আচ্ছা, এবারে যদি বলা হয় দ্বিতীয় এডওয়ার্ড হিথ, ঠিক আছে, এই এডওয়ার্ড হিথ, তাহলে এই যে ব্রিটিশ প্রধানমন্ত্রী ওই সময় ছিলেন, তার নাম এডওয়ার্ড হিথ। এরপর হচ্ছে হ্যারল্ড উইলসন আছে, রবার্ট নিক্সন। এটা রবার্ট নিক্সন তো হচ্ছে আমেরিকান প্রেসিডেন্ট। আচ্ছা, এবার তাহলে এটা অ্যান্সার হবে যে এটা, বুঝছেন অ্যান্সার কি হবে? সবাই কি ক্লিয়ার, বুঝতেছেন? সবাই কি বুঝতেছেন? তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে বি নাম্বার, অ্যান্সার হবে। ওকে, ঠিক আছে, হ্যাঁ, মার্গারেট থ্যাচার, লৌহ মানবী বলা হয়।
এনাকে লৌহ মানবই বলা হয়। লৌহ ব্রিটেনের লৌহ মানব। আচ্ছা, বাংলাদেশ সংসদীয় সরকার ব্যবস্থা, রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তিকে। তাহলে বাংলাদেশ সংসদীয় সরকার ব্যবস্থা প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, স্পিকার এবং প্রধান বিচারপতি। সংসদীয় সরকার ব্যবস্থা যদি বলছে তার মানে সংবিধান অনুসারে, তাহলে সংবিধান অনুসারে সর্বোচ্চ ব্যক্তি যিনি তার নাম হচ্ছে রাষ্ট্রপতি। আর যদি বলা ক্ষমতার বর্জরে তার মানে ক্ষমতায়, তাহলে দেখেন সংবিধানের সর্বোচ্চ ব্যক্তি হচ্ছে সর্বোচ্চ ব্যক্তি হচ্ছেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি রাষ্ট্রপতি হচ্ছে 48 নম্বর অনুচ্ছেদ, তাকে নিয়ে আলোচনা করা হয়েছে। 48 নং অনুচ্ছেদ মানে সংবিধানের 48 নম্বর অনুচ্ছেদে 48 নং অনুচ্ছেদ। আচ্ছা, একজন রাষ্ট্রপতি হওয়ার জন্য বয়স লাগে হচ্ছে 35 বছর। 35 বছর সর্বনিম্ন, কিন্তু আলটিমেটলি সর্বনিম্ন তো আমাদের দেশে হয় না, হয়। ওকে। আচ্ছা, এবার রাষ্ট্রপতি যেহেতু হইলেন, প্রধানমন্ত্রী বলা হয় নির্বাহী বিভাগের সবচেয়ে বেশি প্রধানমন্ত্রী ক্ষমতাধর কে? ক্ষমতা হচ্ছে প্রধানমন্ত্রী, বুঝতে পারছেন? সবচেয়ে বেশি ক্ষমতাধর পাওয়ার এক্সারসাইজ করেন হচ্ছে প্রধানমন্ত্রী, কিন্তু খাতা কলমে যদি বলা হয় সবচেয়ে বেশি পাওয়ারফুল কে, এক্ষেত্রে হচ্ছে কে? রাষ্ট্রপতি, বুঝতে পারছেন? সেক্ষেত্রে কিন্তু রাষ্ট্রপতি। ওকে, সবাই কি বুঝতেছেন আমার কথাগুলো? আস্তে আস্তে পড়াচ্ছি, একটু ধীরে ধীরে পড়াচ্ছি, কারণ খুব জোরে পড়াইলে আলটিমেটলি আপনাদের একটু অসুবিধা হয়। এবার বলছি জাতীয় ভোটার দিবস কবে? জাতীয় ভোটার দিবস হচ্ছে 2রা মার্চ। ভোটার দিবস কবে একটু সবাই কমেন্ট করেন। জাতীয় ভোটার দিবস ওকে, 1 মার্চ, 12 মার্চ, 2রা মার্চ এবং 2রা মার্চ। আরো একটা দিবস আছে, সবাই একটু বলেন তো কোন কোন দিবস আছে? 2রা মার্চ আসলে কোন কোন দিবস আছে এটা সবাই একটু বলবেন। সবাই একটু দ্রুত বলবেন, একটু দ্রুত বলেন। আর আমরা কয়েকটা এমসিকিউ আছে, আমরা কয়েকটা এমসিকিউ সলভ করে ফেলবো। ওকে, সবাই একটু দ্রুত বলবেন। ওকে, দ্রুত একটু বলে ফেলেন। ওকে, লক্ষ্য করেন তাহলে বলছে জাতীয়, তাহলে ভারতীয় বলছে জাতীয় ভোটার দিবস হচ্ছে 2রা মার্চ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, কি দিবস? পতাকা দিবস ভাইয়া। ওকে, এবার দেখেন বাংলাদেশ জাতিসংঘের সাধারণ পরিষদের কততম বলছে অধিবেশনে সভাপতিত্ব করেন? তাহলে বাংলাদেশ জাতিসংঘের সাধারণ পরিষদের কততম অধিবেশনে সভাপতিত্ব করেন? কততম অধিবেশনে সভাপতিত্ব করেন? বাংলাদেশ জাতিসংঘের সাধারণ পরিষদের কততম অধিবেশনে সভাপতিত্ব করেন? সবাই একটু আনসার করেন, এর আনসার কি হবে? বাংলাদেশ জাতিসংঘের ভুল অ্যান্সার করা যাবে না কিন্তু, সভাপতিত্ব করেন ওই যে হুমায়ুন রশিদ চৌধুরী। তাহলে বলছি দেখেন, তাহলে এটা যদি আমাদের পরীক্ষা প্রশ্ন আসে, অধিবেশন 41তম, ক্লিয়ার? তাহলে 41তম অধিবেশনে এটা বসেন। ওকে, এরপর যদি বলা হয় যে সভাপতিত্ব কে করেন? সভাপতিত্ব করেন হুমায়ুন রশিদ চৌধুরী। হুমায়ুন রশিদ চৌধুরী, ক্লিয়ার?
সভাপতিত্ব করেন হচ্ছে হুমায়ুন রশিদ চৌধুরী। আচ্ছা, আর যদি পরীক্ষা প্রশ্ন আসে সহ সভাপতিত্ব করেন, সহ সভাপতি, ঠিক আছে, এটা হচ্ছে 2021 সালে, 2021 সালে ৭৩তম অধিবেশনে আর কি, ৭৩তম অধিবেশনে এটা করেন আর কি, ঠিক আছে। বাংলাদেশ অধিবেশনে কততম? ৪১তম। এবার বলছে এই ২৯তম কেন? ২৯তম তো সদস্যপদ, সদস্যপদ লাভ করে নাই তো, বুঝতে পারছো? সদস্যপদ লাভ করে নাই। আচ্ছা, আর একটা দুইটা ইনফরমেশন যদি বলি, ওই যে তখন বললাম যে নিরাপত্তা পরিষদে, নিরাপত্তা পরিষদে সভাপতিত্ব করেন কত সালে? নিরাপত্তা পরিষদে আর কি, ঠিক আছে। সভাপতিত্ব করেন হচ্ছে 2000, আচ্ছা 1979, 80 আর 2001, 2000 এবং 2001, এই দুটা হচ্ছে নিরাপত্তা পরিষদের ক্ষেত্রে। এখানে সভাপতিত্ব করেন 2 বার। কয়বার? ঠিক আছে, 2 বার সভাপতিত্ব করেন। আর এইখানে যদি সভাপতিত্ব করেন এটা হচ্ছে কয়বার হবে? এখানে সভাপতিত্ব করেন 2 বার মোটামুটি, ঠিক আছে। কেন? ওকে, ঠিক আছে, এইগুলো হচ্ছে, এটা একটা গেল, ওকে। আচ্ছা, এরপর নেক্সট আমরা যদি লক্ষ্য করি সেটা হইতেছে 26 নাম্বার তামাবিল। তামাবিল সবাই জানেন যে সিলেটের, সিলেটে হচ্ছে বা মৌলভীবাজার বা সিলেট, সিলেটের তামাবিল। তাহলে সিলেটের বলছে সিলেট সীমান্তের সাথে, বলছে ভারতের সীমান্তে, বাংলাদেশ সীমান্তের সাথে প্লাস ভারতের কোন জেলা, বলছে ডাউকি, ডাউকি, ঠিক আছে। তাহলে এখন দেখেন কোন শহর অবস্থিত, তার মানে দেখেন এখানে ডাউকি আছে কিনা, আছে। তার মানে এই তামাবিলটা বাংলাদেশের হচ্ছে সিলেটের মধ্যে আছে, আর ভারতের পাশে আছে কি এই ডাউকি, বুঝতে পারছেন? এই দুটো কোন শহর অবস্থিত? এটা হচ্ছে ডাউকি, এটাও অ্যান্সার হবে। সিলেট এবং হচ্ছে ডাউকি অ্যান্সার, বুঝতে পারছেন আমার কথা? তাহলে সিলেট এবং কি বলেন তো? ডাউকি। ওকে, বেশি সময় নেই আর, আমরা একটু আরেকটা শেষ করে ফেলবো, দ্রুত শেষ করে ফেলবো। দেখেন বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর, তাহলে বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর যদি বলা হয় যে যশোর, যশোর যে বেনাপোল, বেনাপোল বন্দর আছে, তাহলে যশোর বা বেনাপোল, বেনাপোল যশোর, ক্লিয়ার? বেনাপোল বা কি বলেন তো? যশোর, এই বৃহত্তম স্থলবন্দর আর কি। বৃহত্তম স্থলবন্দর কি বলেন তো? বলছে বেনাপোল যশোর। আশা করি সবাই বুঝতে পারতেছেন আর কি। সবাই কি বুঝতেছেন? দ্রুত কমেন্ট করে ফেলেন, সবাই কি বুঝতেছেন কিনা, সবাই কি বুঝতেছেন কিনা একটু দ্রুত কমেন্ট করবেন। আচ্ছা, হ্যাঁ যশোর জেলা, হ্যাঁ যশোর উপজেলা, যশোর জেলা। আর এটা হচ্ছে এই যশোরের মধ্যে সরসা যে উপজেলা আছে এইটার সাথে, ঠিক আছে। আমাদের যদি বলা হয় যে সব থেকে স্থল, এই স্থল ভাবে, তাহলে যশোরের হচ্ছে সরসা, এই সরসা উপজেলা, সরসা উপজেলা আর কি, ঠিক আছে। ও 90% হইতেছে স্থলভাগ দিয়ে, স্থলভাগ দিয়ে হচ্ছে প্রবাহিত হয়, স্থলভাগ দিয়ে প্রবাহিত হয় 90%, 90% স্থলভাগ দিয়ে মানে প্রবাহিত হয় আর কি, মানে এখান থেকে মালামাল আর কি চলে যায় আর কি, ঠিক আছে। এটাই কি ওকে, গুরুত্বপূর্ণ এটা ছিল। এবার দেখেন বাংলাদেশের দীর্ঘতম রেল সেতু। আচ্ছা, বাংলাদেশের দীর্ঘতম রেল সেতু হচ্ছে যমুনা রেল সেতু, যমুনা রেল সেতু, এটা হচ্ছে আমরা যমুনা সেতুর উপরে পাই আর কি, রেল সেতু। এইটা গুরুত্বপূর্ণ। এই যমুনা রেল সেতু যেটা আছে এটা থেকে পরীক্ষা মাঝে মাঝে অবস্থা আসে, এটার হচ্ছে দৈর্ঘ্য আসে কিন্তু, ঠিক আছে। দৈর্ঘ্য হচ্ছে 4.8 কিমি। আচ্ছা, এটা উদ্বোধন করা হয়, উদ্বোধন করা হয়, দেখেন উদ্বোধন করা হয়, খুবই গুরুত্বপূর্ণ। উদ্বোধন করা হয় 18ই মার্চ 2025, ঠিক আছে। তাহলে এখানে এটার অ্যান্সার এখানে আলটিমেটলি নাই আর কি, বুঝতে পারছেন? এটার একটা অ্যান্সার ঠিক করে নিন, তাহলে এটা যমুনা নেন, যমুনা
রেল সেতু, ঠিক আছে, রেল সেতু। এই ক্ষেত্রে এটা অ্যান্সার দিয়ে নেন, ঠিক আছে, এটা অ্যান্সার যমুনা রেল, দীর্ঘতম যেহেতু বলছে। আচ্ছা নেক্সট কোশ্চেনে দেখেন, সংসদের বলছে সংসদের ভবনের স্থপতিকে, সংসদ ভবনের স্থপতি হচ্ছে জাতীয় সংসদের স্থপতি, স্থপতি লুই আই কান, ইনি হচ্ছে এস্তোনিয়ার অধিবাসী, এস্তোনিয়ার অধিবাসী। কিন্তু মার্কিন নাগরিক, কিন্তু মার্কিন নাগরিক, ক্লিয়ার। আচ্ছা এই লুই আইকন এটার স্থাপনা করেছেন আর কি, ঠিক আছে। জাতীয় সংসদ 9 তলা বিশিষ্ট, সংসদ কয় তলা বিশিষ্ট? 9 তলা বিশিষ্ট, ক্লিয়ার। আচ্ছা এটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমরা এখানে পেয়েছি কার নাম? লুই আইকনের নাম পেয়েছি। লুই আইকন এস্তোনিয়ার অধিবাসী, ক্লিয়ার সবাই, মার্কিন অধিবাসী এবং জাতীয় সংসদের স্থাপনা। জাতীয় সংসদের পাশে একটা লেক আছে, লেকের নাম হচ্ছে ক্রিসেন্ট লেক, ক্রিসেন্ট লেক। এই ক্রিসেন্ট লেক এই অতিবাহিত করেছে, আর এই ক্রিসেন্ট লেক অবস্থিত জাতীয় সংসদের পাশে এবং এটার অবস্থান ঢাকায়, বুঝতে পারছেন তো কোথায়? ঢাকায়, কিন্তু বুঝতে পারছি। এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং সেই ক্ষেত্রে কিন্তু এটা আসতে পারে। ওকে, হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। নেক্সট কোশ্চেনে যদি আমরা বলি যে ঢাকার তারা মসজিদ, দেখেন ঢাকার বিখ্যাত তারা মসজিদ তৈরি করেছেন কে? শায়েস্তা খান, নওশাদ সলিমুল্লাহ, বলছে হাজী শরীয়তুল্লাহ এবং বলছে মির্জা গোলাম পীর। তাহলে দেখেন মির্জা গোলাম পীর ইনি কিন্তু এইটা কিন্তু আলটিমেটলি কি করছেন? গুরুত্বপূর্ণ। তাহলে দেখেন আমরা যদি শায়েস্তা খানের আমলের কথা বলি, শায়েস্তা খান, শায়েস্তা খান, শায়েস্তা খান ইনি হচ্ছেন কি করছেন বলেন তো? ইনি হচ্ছে ছোট কাটরা নির্মাণ করছেন, ছোট কাটরা, লালবাগ কেল্লা, লালবাগ কেল্লা, সাত ভুজ মসজিদ, ঠিক আছে, তারপরে 1 টাকায় 8 মণ চাল, মণ চাল পাওয়া যেত। আর এই মির্জা গোলাম পীর ইনি হইতেছেন এটা, তাহলে এই তারা মসজিদ, তারা মসজিদ এইটা হচ্ছে পুরান ঢাকার এদিকে, ঢাকার আরমানি টোলায় অবস্থিত। কোথায় অবস্থিত? আর আসে মাঝামাঝি এখানে। তারা মসজিদ হচ্ছে আর মানি টোলা, আরমানি টোলায় অবস্থিত, ক্লিয়ার, আরমানি টোলায় অবস্থিত, আরমানি টোলা আর কি, আরমানি টোলায় অবস্থিত। ওকে ভাইয়া, তাহলে সবাই নিশ্চয়ই বুঝতে পারছেন আপনাদের এই আমাদের এটা, আশা করি, আশা করি সবাই এটা বুঝতে পেরেছেন ইনশাল্লাহ। ওকে, সবাইকে যারা যারা শেষ পর্যন্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা মোটামুটি আজকে এই পর্যন্ত আমাদের আজকের প্রায় 30টার মতো প্রশ্ন আমরা সলভ করেছি। 30টা প্রশ্ন ভুল হলে ভুল হবে, আমরা প্রায় 120টার মতো প্রশ্ন সলভ করেছি, ঠিক আছে, প্রায় 120টা, কারণ প্রতিটা প্রশ্নেরই 4টা করে অ্যান্সার ছিল। সেই হিসাবে যদি আমি বলি যে প্রায় 120টার মতো প্রশ্ন সলভ করেছি আপনাদের ক্ষেত্রে। তো এই যে আমরা এতগুলো প্রশ্ন সলভ করলাম, ঠিক আছে, আপনি কিন্তু প্রায় 120টা যদি হয় প্রতিদিনে আমরা যদি এরকম করে সলভ করতে থাকি, তাহলে ইনশাল্লাহ আপনি প্রশ্ন কমন পাবেন, যে কোনো ভাবেই হোক প্রশ্ন কমন পাবেন। আর আমাদের এই পড়াগুলোর মাঝখান থেকে কিন্তু পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে, কাজেই আপনাদের যারা যারা এইবার
সিনিয়র স্টাফ নার্স পরীক্ষা দেবেন। নিয়মিত আমাদের ক্লাসগুলো করুন এবং ক্লাসগুলো করলে ইনশাআল্লাহ আপনি পরীক্ষায় কমন পাবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমি আপনাদের জন্য সাজেশন রেডি করছি আমরা সবাই মিলে। ইনশাআল্লাহ আমরা সাজেশনও দিয়ে দেব আপনাদেরকে। ঠিক আছে? সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আপনাদের জন্য দোয়া রইল। সালাম আলাইকুম।